প্রিয় ভর্তি প্রত্যাশী ভাই বোনেরা, আমাদের ধারাবাহিক আয়োজনের নাউন অ্যান্ড ডিটারমিনারের আজকে হলো দ্বিতীয় পর্ব। আজকে আমরা নাউনের আরো একটি প্রকারভেদ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নিয়ে কথা বলবো এবং কাউন্টেবল আনকাউন্টেবলের বিস্তারিত রুলগুলো দেখব। তবে আমরা যখন কোশ্চেনগুলো সলভ করব তখন আমাদেরকে অবশ্যই আগের ক্লাসটিও দেখতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় কিন্তু নাউনটি কোন ধরনের এ ধরনের প্রশ্ন আসতেও দেখা যায়। সো আমরা আজকের ক্লাসে ঢুকে পড়তে চাই। আমাদের প্রথমত আমরা যে প্রকারভেদটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণনা করা যায় কি যায় না এর উপরে ভিত্তি করে প্রকারভেদ। সো এর উপরে ভিত্তি করে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করেছি, এটা কিন্তু আগের ক্লাসটিতে আমরা দেখেছি। সো এই দুই প্রকারভেদ হলো, একটা হলো কাউন্টেবল এবং আরেকটা হলো আনকাউন্টেবল। তার মানে একটা নাউন গণনা করা যাবে কি যাবে না এর উপরে ভিত্তি করে আমরা এই দুই প্রকারভেদ করেছি। একটি হলো কাউন্টেবল এবং আরেকটি হলো আনকাউন্টেবল। আজকের প্রায় পুরো ক্লাসটাই কিন্তু এই দুইটা টপিকের বিভিন্ন রুল এবং তার বিভিন্ন অ্যাপ্লিকেশন, মানে কোথায় কোথায় আমরা ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি, সেইগুলো নিয়ে আলোচনা হবে এবং তারপরে আমরা এই টপিকের কোশ্চেন সলিউশনের ভিতরে ঢুকে পড়বো। সো আমরা চলে আসতে চাই সর্বপ্রথম, যেটার নাম হচ্ছে কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল শব্দটা আসলো কোথা থেকে? কাউন্ট যোগ অ্যাবল, মানে গণনা করা যায় বা গণনা করতে সক্ষম, একসাথে হয়ে তৈরি হলো কাউন্টেবল। তার মানে যে সকল নাউনকে আমরা যদি বলি গণনা করা যায়, অর্থাৎ গণনা বা অ্যাবল, গণনা করতে সক্ষম যেটা, সেটাই কিন্তু হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা সহজভাবে বলতে পারি যে সকল নাউনকে খুব সহজভাবেই গণনা করা যায়, আমরা চাইলেই গুনতে পারি, সেই সকল নাউনই হলো কাউন্টেবল নাউন। যেমন বুক হতে পারে, অ্যাপল হতে পারে, পেন হতে পারে, বল হতে পারে। ভেরি সিম্পল, যে কোনো নাউন আমি যদি গুনতে পারি তাকে আমি কাউন্টেবল বলে ফেলবো। এইটা নিয়ে কোনো কনফিউশন নর্মালি হয় না। অর্থাৎ কাউন্টেবল নাউন আমরা সর্বজন স্বীকৃতভাবেই বলতে পারি এই নাউনটা কাউন্টেবল বা এই নাউনটা গোনা যায়। সমস্যা বাধে মেনলি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তাহলে আনকাউন্টেবল নাউনের প্রথম কথাটা হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না। কেন যাচ্ছে না? কারণ ওই নাউনটি হয়তোবা তরল অথবা গ্যাসীয়। অর্থাৎ কোনো জিনিস যদি তরল হয় বা যদি গ্যাসীয় হয় আমরা কিন্তু সেটাকে গুনতে পারবো না স্বাভাবিকভাবেই। তাহলে তরল বা গ্যাসীয় যে জিনিসগুলো সেগুলোকে আমরা একেবারেই কিসের মধ্যে ফেলে দেব? আনকাউন্টেবলে ফেলে দেব। তবে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে হলো, এমন কিছু নাউন আছে যেগুলো আমরা চাইলে গুনতে পারি, কিন্তু গুনতে যেয়ে কষ্ট হয়, খুব কষ্ট হয়। কেন কষ্ট হয়? তার কারণ এই নাউনটি ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে তৈরি। অর্থাৎ আমি যদি চিন্তা করে দেখি, সুগার মানে চিনি, চাইলে গুনতে পারবো, একটা একটা করে দানা গুনতে পারবো, কিন্তু কষ্ট হবে, খুব কষ্ট হবে। যদি বলা হয় রাইস, এটাও গুনতে খুব কষ্ট হবে। এভাবে ক্ষুদ্র উপাদানের তৈরি যে নাউনগুলো আছে সেগুলোকে চাইলে গুনা যাবে কিন্তু কষ্ট হবে, আমরা সেগুলোকে বলি হচ্ছে আনকাউন্টেবল নাউন। অর্থাৎ এটা হতে পারে সুগার, হতে পারে স্যান্ড, হতে পারে রাইস, এগুলোকে কিন্তু চাইলে আমরা গুনতে পারবো না, কারণ গুনতে যে খুব কষ্ট হবে। সো বেসিক দুটা বিষয় আমরা শিখে নিলাম, যে গোনা গেলে সেটা কাউন্টেবল, আর যদি গোনা না যায় কারণ সেটা তরল বা গ্যাসীয়, আনকাউন্টেবল। আর গোনা গেলেও যদি কষ্ট হয়, খুব কষ্ট হয়। কেন কষ্ট হয়? কারণ হচ্ছে এই নাউনটি ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানে বিভক্ত, তখন আমি সেই নাউনটিকে বলবো একটি আনকাউন্টেবল নাউন। আশা করি কাউন্টেবল আনকাউন্টেবলের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন আমরা এই দুটার ভিতরের দিকে ঢুকতে যাব। তবে প্রথম কথা, কিছু নাউন আছে যে নাউনগুলো আনকাউন্টেবল নাউন হিসাবে ভর্তি পরীক্ষাগুলোতে খুবই ফ্রিকুয়েন্ট আসে। তাই আমরা কাউন্টেবল আনকাউন্টেবলের রুল শেখার শুরুতেই এই নাউনগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। সর্বপ্রথম যে নাউনটি দেখা যাচ্ছে সেটা হলো সোপ। সো আমরা নর্মালি সোপ শব্দটি শুনলেই আমাদের সামনে কিন্তু লাক্স অথবা ডাভ এই ধরনের সাবানের কথা ভেসে ওঠে। সো সোপ শব্দটিকে আমরা কাউন্টেবল মনে করলেও করতে পারি, কিন্তু মনে রাখতে হবে সোপ কিন্তু শুধু ওই রকম দেখতে জিনিসই হয় না। আমরা যে হ্যান্ড ওয়াশ ইউজ করি সেটাও কিন্তু সোপ। আমরা মাথা পরিষ্কার করার জন্য যে শ্যাম্পু ইউজ করি ওটাও কিন্তু সোপ। ইভেন আমরা যে থালাবাটি মাজার জন্য যে ধরনের ডিশ ওয়াশিং সোপ ইউজ করি ওটাও কিন্তু সোপ। অর্থাৎ সবই কিন্তু সোপ। অর্থাৎ আমি যেটা বলতে চাই, আমরা সোপ মনে করে, সোপ বলতে যেটা আমরা মনে করি যে সেটা হচ্ছে হলো ওই লাক্সের মতন ওরকম জিনিস, নাও হতে পারে, এটা লিকুইডও হতে পারে। সো আমরা সোপকে কিন্তু আনকাউন্টেবলে ফেলেছি, অনেকে এটাকে কনফিউশনে ঢুকতে পারে। ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, যত সাবজেক্টের নাম আছে, আমরা যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করি সকল সাবজেক্টের নাম হবে আনকাউন্টেবল নাউন। সো এখানে হয়তো বা কিছু স্যাম্পল দেওয়া আছে, আশা করি বাকিগুলো নিয়ে আমরা বুঝতে পারবো। এরপরে ওয়ার্ক যে শব্দটি আছে, এই ওয়ার্কটি আনকাউন্টেবল নাউন। মনে রাখতে হবে ওয়ার্ক মানে কাজ। এটা হতে পারে শুধু ওয়ার্ক, হতে পারে হোম ওয়ার্ক, হতে পারে ক্লাস ওয়ার্ক, হতে পারে হাউস ওয়ার্ক, যে কোনো ওয়ার্ক আনকাউন্টেবল নাউন।
তবে ওয়ার্কের কিছু ব্যতিক্রম ব্যবহার আমরা পরে শিখব এবং তখন হয়তো বা জানবো শিল্পী, কবি, সাহিত্যিকের কাজ কিন্তু কাউন্টেবল হয়। সো এটা নিয়ে পরে কথা বলবো। আপাতত বলে রাখি যে কোনো ওয়ার্ক আনকাউন্টেবল নাউন, সেটা শুধু ওয়ার্ক, হোম ওয়ার্ক, হাউস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, অফিস ওয়ার্ক, যাই বলি না কেন সকল ওয়ার্ক আনকাউন্টেবল নাউন। সো এবার চলে আসি পোয়েট্রি। পোয়েট্রি শব্দের অর্থ হলো কাব্য। আর একটা শব্দ আছে সেটা হলো পোয়েম। আমি যদি পোয়েম বলি, পোয়েম কিন্তু কাউন্টেবল, কিন্তু পোয়েট্রি হচ্ছে আনকাউন্টেবল। পোয়েট্রি একটা আনকাউন্টেবল, কাব্য আনকাউন্টেবল নাউন। এবার মাম্পস বা মিজেলস এই দুটো রোগের নাম, রোগের নামের শেষে এস আছে, এগুলোকে কিন্তু গোনা যায় না। সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। নিউজ আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। এই ওয়ার্ডগুলো কিন্তু বেশি বেশি আসে আমাদের কোথায়? ভর্তি পরীক্ষা বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়। সেই কারণে এই ওয়ার্ডগুলো আলাদা করে মনে রাখতে হবে। চলে আসি এরপরে মানি। অনেকে আমাকে বলবে যে ভাই মানি কিভাবে আনকাউন্টেবল হলো? মানি তো কাউন্টেবল হওয়ার কথা ছিল। ভাই আমরা যখন গুনি তখন কিন্তু মানি গুনি না, আমরা নোট গুনি। কয়টা নোট আছে? মানি গোনা যায় না, গোনা যায় টাকা, গোনা যায় ডলার, গোনা যায় দিনার, গোনা যায় ইউরো, গোনা যায় রুপি, কিন্তু কখনোই মানি আমরা গুনতে পারি না। মানি মানে অর্থ, এটা গোনা যায় না। ফলে মনে রাখতে হবে মানি একটা আনকাউন্টেবল নাউন। কিন্তু যত মুদ্রা আছে, টাকা, পয়সা, রুপি, দিনার, দিরহাম, এগুলো সবাই কাউন্টেবল নাউন। শুধুমাত্র মানি কি নাউন? আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। পলিটিক্স ওকে আনকাউন্টেবল নাউন। অ্যাডভার্টাইজিং, এইটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি এসে গেছে। অ্যাডভার্টাইজিং এটা একটা আনকাউন্টেবল নাউন। মনে রাখতে হবে এর আরেকটা ফর্ম আছে অ্যাডভার্টাইজমেন্ট। যদি অ্যাডভার্টাইজমেন্ট বলা হয় ওটা কাউন্টেবল নাউন, যদি অ্যাডভার্টাইজিং বলা হয় তাহলে সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো কাউন্টেবল আনকাউন্টেবল গুলো চিনতে হবে, না হলে কিন্তু সামনে রুলগুলো অ্যাপ্লাই করা যাবে না। এরপরে ট্রাফিক শব্দটা আসি। ট্রাফিক শব্দের অর্থ হলো রাস্তায় চলমান যানবাহন, অর্থাৎ রাস্তায় যে গাড়ি ঘোড়া চলতেছে এই চলমান যানবাহনগুলোকে আমরা ট্রাফিক বলি। ট্রাফিক একটা আনকাউন্টেবল নাউন। কেউ কেউ ট্রাফিক শব্দটা শুনলে মনে করতে পারে ট্রাফিক মানে হচ্ছে ওই যে রাস্তায় দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশ, সেই পুলিশের কথা। ভাই এটা ট্রাফিক মানে রাস্তায় চলমান যানবাহন, সুতরাং কোনোভাবেই এটা কাউন্টেবল হতে পারে না। দেন হেয়ারের কথা চলে আসি। হেয়ার মিনস হচ্ছে চুল। চুল নর্মালি গুনতে পারবো না আমরা জানি, যদিও হেয়ারের ব্যতিক্রম ব্যবহার আমরা শিখবো, যে অনেক সময় চুলকে গোনা যেতেই পারে। কখন কোন পরিস্থিতিতে গোনা যায় সেটা এই ক্লাসের পরের অংশে থাকবে, আমরা কিছুক্ষণের ভিতরে সেটা জানতে পারবো। বাট আপাতত আমরা বলতেই পারি এই যে হেয়ার আছে চুলে, মানে মাথায় চুল, এইটা কিন্তু চাইলেই গোনা যায় না। এরপরে ফার্নিচার। এইটা নিয়ে অনেকে কনফিউশনে ভুগবে যে ভাই ফার্নিচার কিভাবে আনকাউন্টেবল হলো? ফার্নিচার তো কাউন্টেবল হওয়ার কথা। মনে রাখতে হবে যে জিনিসগুলো আমরা বাজারে বিভিন্ন আকার আকৃতিতে পাই, যেই আকার আকৃতি মানুষ দিয়েছে ব্যবহারের সুবিধার্থে অথবা খাওয়ার সুবিধার্থে অথবা বিক্রয়ের সুবিধার্থে, তখন সেটাকে আমরা বলবো একটি আনকাউন্টেবল নাউন। আমি আবারও বলতেছি, যে সকল জিনিস বাজারে বিভিন্ন আকার আকৃতিতে পাওয়া যায়, এই আকার আকৃতি মানুষ দিয়েছে। কেন দিয়েছে? হয়তো ব্যবহারের প্রয়োজনে দিয়েছে, অথবা খাওয়ার প্রয়োজনে দিয়েছে, খাবো আমি তাই, অথবা সেটা বিক্রয় করার সুবিধার্থে দিয়েছে, যে হ্যাঁ এইভাবে দিলে বিক্রয় করা সহজ হবে। তখন সেইটার যে সাধারণ নামটা সেটা হবে একটা আনকাউন্টেবল নাউন। যেমন ফার্নিচার বলতে আমরা বাজারে বিভিন্ন আকার আকৃতির জিনিস দেখি। টেবিল যে আকারের বা আকৃতির হয়, নিশ্চয়ই বিছানা সেই আকার বা আকৃতির হয় না। অথবা ড্রয়িং টেবিল যেমন হয়, ডাইনিং টেবিল কিন্তু সেরকম হয় না, ড্রেসিং টেবিল কিন্তু সেই রকমের হয় না, আলমিরা আবার ভিন্ন রকমের হয়। এইভাবে সবই কিন্তু আমাদের ফার্নিচার, কিন্তু প্রত্যেকটার আকার আকৃতি ভিন্ন। এদের সবার কমন নাম হলো ফার্নিচার। তাহলে ফার্নিচার কি নাউন হবে? একটি আনকাউন্টেবল নাউন হবে। এবার এখানে নাই সেরকম দু একটা কথা স্মরণ করিয়ে দেই, যেমন জুয়েলারি। জুয়েলারি মানে হচ্ছে গহনা। লক্ষ্য করি কানে যখন দেই তখন সেটা হয় ইয়ার রিং, যখন নাকে দেই সেটা হয় নোজপিন, যখন গলায় ঝুলিয়ে দেই তখন সেটা হয় হচ্ছে নেকলেস, আর যখন হাতে এইভাবে ঝুলাই তখন তার নাম হয় হচ্ছে ব্রেসলেট। এইভাবে বিভিন্ন জিনিসগুলোকে আমরা বিভিন্ন আকার আকৃতি দিয়েছি আমাদের ব্যবহারের সুবিধার্থে, কিন্তু এই সবগুলোর কমন নাম, সাধারণ নাম হলো একটা জুয়েলারি। সো বুঝতেই পারতেছি এই জুয়েলারি শব্দটি কিন্তু হচ্ছে একটি কি নাউন? আনকাউন্টেবল নাউন। একইভাবে বাজারে যখন যাই ব্রেড পাওয়া যায়, বিভিন্ন ব্রেড, এটা হতে পারে বাটার বোন, হতে পারে হচ্ছে হলো মিল্ক ব্রেড, বিভিন্ন রকম নাম দিয়েছি, বিভিন্ন আকার আকৃতি দিয়েছি, বাট সবাই কিন্তু কমন নামটা হলো ব্রেড। তাহলে ব্রেড হবে একটা আনকাউন্টেবল নাউন। এই কথাগুলো মনে রাখতে হবে, তার কারণ এইগুলো দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা হয়তো মনে করতে পারি ব্রেড একটি কাউন্টেবল নাউন, কিন্তু আসলে ব্রেড একটি আনকাউন্টেবল নাউন। আশা করি বিভিন্ন আকার আকৃতির বিষয়টা বুঝতে পারছি, যে সাধারণ নাম। একইভাবে লাগেজ যদি শব্দটা কথা, লাগেজ, লাগেজ মানে কি? তল্পি তল্পা।
আমরা যখন বাইরে যাই, কোনো জায়গায় যাই, তখন অনেক সময় আমাদের পিঠে একটা পিঠে ঝোলানো ব্যাগ থাকে, সেটা আমাদের লাগেজ। এমনকি এটা হতে পারে যে আমাদের চাকাওয়ালা ট্রলি ব্যাগ, ওটা আমাদের লাগেজ হতে পারে। অনেকের ক্ষেত্রে একটি পিঠে ব্যাগ, হাতে একটি ট্রলি ব্যাগ, সবই থাকে, সুতরাং তখন সবই কিন্তু লাগেজ হয়ে যায়। সো লাগেজ একটি আনকাউন্টেবল নাউন, এর আকার আকৃতি ভিন্ন হতে পারে। কিভাবে? আমরা যদি একটু কল্পনায় দেখি, টম এন্ড জেরি কার্টুনের টম যখন ব্যাগ হাতে চলে যাচ্ছে, তার হাতে একটা লাঠি আছে, লাঠির পিছনে পুটলা বাঁধা আছে। সো ওই পুটলাটাই কিন্তু টমের লাগেজ, কারণ তার হাতে পিঠে ঝোলানো ব্যাগও নাই, এমনকি চাকাওয়ালা ট্রলি ব্যাগও নাই। সো ওটা তার লাগেজ। অর্থাৎ লাগেজ বলতে আমার সাথে, আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করছি, তখন আমার সাথে যে জিনিসগুলো যাচ্ছে সেগুলোই কিন্তু আমার লাগেজ। এটা একটা পিঠে ঝুলানো ব্যাগ হতে পারে, এটা পিঠে ঝুলানো ব্যাগের সাথে আবার ট্রলিওয়ালা ব্যাগও হতে পারে। সো বিভিন্ন আকার আকৃতির জিনিসের সাধারণ নামটা হলো লাগেজ। লাগেজ একটি আনকাউন্টেবল নাউন। আশা করি মনে থাকবে। সকল আনকাউন্টেবল নাউনকে এভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে, বাট আসলে সময় স্বল্পতায় আমরা সকল ব্যাখ্যাগুলো এভাবে দিতে পারতেছি না। সো আমরা চলে আসতে চাই এই নাউনগুলোর কথা। আশা করি সবাই আমরা আনকাউন্টেবল নাউনগুলোকে ঠিক মতন চিনতে পারবো। এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবলের পার্থক্যকারী হিসাব করে আমরা কিছু রুল শিখবো। অর্থাৎ আমরা পার্থক্যের মতো করে দেখবো যে কাউন্টেবল নাউন কোন কোন রুল মেনে চলে, আনকাউন্টেবল নাউন কোন কোন রুল মেনে চলে না, বা কোন কোন রুল মেনে চলে। ফলে আমাদের প্রথম রুলটি হচ্ছে, কাউন্টেবল নাউনকে আমরা চাইলেই নাম্বার পরিবর্তনের নিয়ম মেনে প্লুরাল করতে পারি। কাউন্টেবল নাউনকে আমরা কি করতে পারি? নাম্বার পরিবর্তনের নিয়ম দিয়ে প্লুরাল করা যায়। অর্থাৎ নাম্বার পরিবর্তন কোনটা? ওই যে ছোটকালে শিখছিলাম, কখনো এস, কখনো ইএস, কখনো আইইএস, কখনো ভিইএস, কখনো বা ভিতরের ভাওয়েলগুলো চেঞ্জ করে ফুট, ফিট। এই পরিবর্তনগুলো যে সকল নাউনের করা যায়, আমরা সে সকল নাউনকে বলি কাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউনকে কি করা যায়? নাম্বার পরিবর্তনের নিয়ম মেনে প্লুরাল করা যায়। কিন্তু আনকাউন্টেবল যে নাউনটা, এটাকে কিন্তু এইভাবে এস বা ইএস বা আইইএস বা ভিইএস বা এ ধরনের ভিতরের ভাওয়েল চেঞ্জ করে প্লুরাল করার কোনো সুযোগ নেই। যেহেতু কাউন্টেবল নাউনকে আমরা এভাবে প্লুরাল করতে পারি, সে কারণে বলতেই পারি কাউন্টেবল নাউনের চেহারা হলো দুইটা, একটা হলো সিঙ্গুলার চেহারা, একটা হলো প্লুরাল চেহারা। অর্থাৎ বাক্যের মধ্যে আমি কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার চেহারাতেও পেতে পারি, আবার প্লুরাল চেহারাতেও পেতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনকে যেহেতু এভাবে প্লুরাল করা যায় না, তাই কাউন্টেবল নাউনের মতো আনকাউন্টেবলের কিন্তু চেহারা দুইটা হয় না, আনকাউন্টেবলের চেহারা হলো একটা। অর্থাৎ কাউন্টেবল নাউনকে আমরা দুই চেহারায় দেখি, আনকাউন্টেবলকে আমরা মাত্র একটা চেহারায় দেখি। ফলে বোঝা গেল এই প্লুরাল চেহারাটা শুধুমাত্র কার? প্লুরাল চেহারাটা শুধুমাত্র কাউন্টেবল নাউনের। এখন একটা প্রশ্ন যদি আমাকে দেওয়া হয়, যেই প্রশ্নে অলরেডি একটা নাউন বহু বচনে দেওয়া আছে, তাহলে সেই নাউনটাকে আমার কাউন্টেবল না আনকাউন্টেবল গবেষণা করার প্রয়োজন হবে না। তার কারণ এই প্লুরাল চেহারা শুধুমাত্র কাউন্টেবলেরই আছে, আর কারণ নাই। অর্থাৎ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এভাবে মনে রাখবো, প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কাউন্টেবল নাউন। প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কি নাউন? কাউন্টেবল নাউন। অর্থাৎ ওটাকে নিয়ে গবেষণা করব না, গোনা যায় নাকি যায় না, এই গবেষণা ওটার জন্য লাগবে না। আশা করি এই 1 নম্বর রুলটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এবার চলে যাব 2 নম্বর রুলে। দ্বিতীয় রুলটা হলো এরকম যে কাউন্টেবল নাউনের পূর্বে আমরা সংখ্যাবাচক শব্দ বসাতে পারি। কাউন্টেবল নাউনের পূর্বে আমরা কি বসাতে পারি? সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ কোনগুলো? 1 2 3 4 এইগুলো। আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আমরা এভাবে সংখ্যাবাচক শব্দ বসাতে পারি না। বিষয়টা কেমন? আমরা যেমন বলি একটা কলম, দুইটা কলম, একটি বই, দুইটি বই, এইভাবে একটি, দুইটি, তিনটি, এই সংখ্যাগুলো বসানো যায় শুধুমাত্র কাউন্টেবল নাউনের পূর্বে। আনকাউন্টেবল নাউনের পূর্বে এভাবে সংখ্যা বসানো যায় না। একটু ভেবে দেখি, আমরা কি কখনো বলি একটা বাতাস, দুইটা বাতাস, তিনটা বাতাস? কখনো বলি না। কখনো কি বলি খুব পানির তৃষ্ণা পেয়েছে, দুইটা পানি খাবো? কখনোই বলি না। যেহেতু বলি না, তার মানে আনকাউন্টেবল নাউনের সাথে এভাবে একটি, দুটি, তিনটি যুক্ত করা যায় না। তো যেহেতু কাউন্টেবল নাউনের সাথে একটি, দুটি, তিনটি এভাবে সংখ্যা যুক্ত করা যায়, আনকাউন্টেবল নাউনের সাথে যায় না। তো এই সংখ্যার মধ্যে আবার দেখা গেল 2 রকমের সংখ্যা আছে। একটাকে আমরা বলতে চাই এক বচন সংখ্যা, এবং এক বচন সংখ্যার সাথে কাউন্টেবল নাউনের চেহারাটা হবে সিঙ্গুলার। তাহলে কি ধরনের কাউন্টেবল নাউন হবে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। কারণ আমরা একটু আগেই জেনেছি কাউন্টেবল নাউনের কিন্তু 2 রকমের চেহারা আছে, একটা সিঙ্গুলার চেহারা আর একটা হলো প্লুরাল চেহারা। তো যখন আমার সংখ্যা হবে এক বচন তখন হবে সিঙ্গুলার নাউন, আর যখন সেটা হবে বহু বচন তখন সেটা হবে প্লুরাল নাউন।
কিন্তু আনকাউন্টেবল নাউন যেহেতু কোনো কিছুই বসে না, সে সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল ফর্মে থাকবে, এর আগে সংখ্যা টাইপের কোনো কিছু কখনোই আসবে না। আশা করি কথাটা বুঝতে পারছি। কাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ বসে, সংখ্যা যখন এক বচন নাউনটা তখন সিঙ্গুলার, সংখ্যা যখন বহু বচন নাউনটা তখন প্লুরাল। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ধরনের কোনো সংখ্যা ব্যবহার করা যাবে না, কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো সংখ্যাবাচক শব্দ বসে না। সো এইটা হলো আমাদের দ্বিতীয় রুল। আমাদের রুলগুলো আগে মাথায় নিয়ে নেই। কোশ্চেন সলভের সময় প্রতিটা রুলের কথা বলবো, যেহেতু এটি রেকর্ডেড ক্লাস, আপনি চাইলে বারবার দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি একটু দ্রুতই যাচ্ছি, প্রয়োজনে আপনি স্লো করে নিয়েন, চাইলে আরো ফাস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চলে আসি এরপরে পরবর্তী যে রুলটি হলো সেটা হলো কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এ, এন বা দি তিনটাই বসতে পারবে, তবে শর্ত হলো আর্টিকেলের নিয়ম মেনে। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আমি চাইলে এ অথবা এন অথবা দি তিনটাই বসাতে পারবো, তবে আর্টিকেল যদি পারমিট করে। তার মানে আর্টিকেলের কিন্তু নিজস্ব নিয়ম আছে, কোথায় এ বসে, কোথায় এন বসে, কোথায় দি বসে। এই নিয়ম মেনে কাউন্টেবল নাউনের পূর্বে এ, এন অথবা দি তিনটাই ব্যবহার করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা এ অথবা এন কখনোই ব্যবহার করতে পারি না। এ অথবা এন কখনোই বসে না। তবে কে বসতে পারে? দি বসতে পারে। কে বসতে পারে? দি বসতে পারে। আমি আবারও বলতেছি, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন কখনোই বসে না। কেন বসে না? কারণ এ বা এন যদিও আর্টিকেল, তবুও সে তো একটা সংখ্যা প্রকাশ করে। এ বা এন মানে তো একটা। আমরা তো একটু আগেই জেনেছি আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো সংখ্যা বসে না, তাহলে এ বা এন বসবে কি করে? এই জন্যই কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ অথবা এন কখনোই বসে না। তবে কে বসতে পারে? দি। তার কারণ দি তো আর সংখ্যা প্রকাশ করে না। এখন দি কখন বসবে? আমরা প্রথমত একটা রুল এখানে জেনে যাই, আরো কয়েকটা রুল সামনে দেখব। সো আপাতত জেনে যাই যে যদি কোনো নাউনের পরে অফ আসে, যদি কোনো নাউনের পরে অফ আসে, তাহলে সেই নাউনের পূর্বে দি হবে। লক্ষ্য করি, ড্যাশ ওয়াটার অফ দি গ্লাস ইজ নট পিওর। তো এখন এইখানে একটা আনকাউন্টেবল নাউন দেখা যাচ্ছে, সেটা হলো ওয়াটার। তাহলে এই ওয়াটারের পরে একটা কি আছে? অফ আছে। এই অফের কারণে আমরা এখানটায় কি দিব? দি দিব। দি ওয়াটার অফ দি গ্লাস ইজ নট পিওর। তো এখানে দি দিলাম কেন? আসলে কিন্তু ওয়াটারের কারণে আমরা দি দেই নাই, এটা স্ট্রাকচার যে কোনো নাউনের পরে, যে কোনো নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল অথবা জিরান্ড, যে কোনো নাউন কাউন্টেবল, আনকাউন্টেবল অথবা জিরান্ড, এর পরে যদি অফ আসে তাহলে এর আগে একটা দি হবে। এই যে রুলটা, এই রুলের কারণে এইখানে দি বসে, এবং এমন ক্ষেত্রে আমরা হয়তো লক্ষ্য করি আনকাউন্টেবল নাউনের পূর্বে দি বসেছে। আসলে এখানে আনকাউন্টেবলের পূর্বে কিন্তু দি বসে নাই, দি বসছে মূলত এই প্রিপজিশনটা আসার কারণে। এই কারণে অনেক বই হয়তো বা লেখে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ, এন অথবা দি মানে আর্টিকেল কখনোই বসে না। কথা সত্য, আসলে এখানে বসে নাই, বসছে এই অফের কারণে। সো দুইটা কথাই সত্য, কিন্তু পরীক্ষার হলে অনেক সময় মাথা কাজ করবে না, তো সেই কারণে এখন থেকে আমরা বিষয়টা এভাবেই রাখি যে যদি কখনো আনকাউন্টেবল নাউনের পরে অফ চলে আসে, তাহলে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমি কি বসাবো? আনকাউন্টেবল নাউনের পূর্বে আমি একটা দি বসাবো। আশা করি এই রুলটা বুঝতে পারছি যে কাউন্টেবল নাউনের পূর্বে আমি চাইলে আর্টিকেলের নিয়ম মেনে এ, এন অথবা দি তিনটাই ব্যবহার করতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ, এন অথবা দি কখনোই বসানো, এ আর এন কখনোই বসানো যাবে না। তবে দি বসতে পারে যদি ওই নাউনটার পরে একটা অফ থাকে। আশা করি এইটুকু নিয়ম কারোর বুঝতে সমস্যা থাকবে না। এবার চলে আসি আমাদের 4 নম্বর নিয়মটা, কাউন্টেবল আনকাউন্টেবলের মধ্যে পার্থক্যকারী। সেটা হচ্ছে হলো কাউন্টেবল নাউনের পূর্বে আমি ফিউ বসাতে পারি, আমি মেনি বসাতে পারি, আমি সেভারেল বসাতে পারি, অথবা নাম্বারও বসাতে পারি। এফ, এম, এস এগুলো সংক্ষেপ করে লিখেছি। এফ তে হলো ফিউ, এম তে হলো মেনি, এস তে হলো সেভারেল। অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ, মেনি, সেভারেল তিনটাই বসতে পারে, সাথে কে বসতে পারে? নাম্বার অফ। নাম্বার অফ কার সাথে বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। ফিউ কার সাথে বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। মেনি কার সাথে বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। সেভারেল কার সাথে বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। অন্যদিকে আমি যদি আনকাউন্টেবল নাউন যাই, আনকাউন্টেবল নাউনের আগে মাচ, লিটল, লেস বসে, সংক্ষেপে এম, এল, এল, আর অ্যামাউন্ট অফ বসে। সো এই কথাটা মনে রাখতে হবে, ফিউ, মেনি, সেভারেল, নাম্বার অফ কোথায় বসে? কাউন্টেবল নাউনের আগে বসে। মাচ, লিটল, লেস আর অ্যামাউন্ট অফ কোথায় বসে? আনকাউন্টেবল নাউনের আগে বসে। এখন চলে আসি, কাউন্টেবল নাউনের চেহারা তো দুইটা, একটা সিঙ্গুলার চেহারা, একটা হলো প্লুরাল চেহারা। সো এই যে ফিউ, মেনি, সেভারেল, অথবা যদি আমি বলি নাম্বার অফ,
যেটাই বলি না কেন, ফিউ মেনি সেভারেল অথবা কি নাম্বার অফ, এরা কোথায় বসে? এরা বসে কাউন্টেবল নাউনের আগে। কিন্তু ভেবে দেখি, ফিউ মানে কিন্তু একের বেশি, মেনি মানে কিন্তু একের বেশি, সেভারেল মানেও কিন্তু একের বেশি। তাই আমরা বলবো ফিউ হোক, মেনি হোক, সেভারেল হোক বা নাম্বার অফ হোক, এদের পরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে, অবশ্যই প্লুরাল হবে। ফিউ, মেনি, সেভারেল অথবা নাম্বার অফ, এর পরে নাউনটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। অন্যদিকে আনকাউন্টেবল নাউনের চেহারা তো একটাই, অর্থাৎ মাচ, লিটিল, লেস অথবা অ্যামাউন্ট অফ, যেটাই বলি না কেন এরপরে আমি যখনই একটা আনকাউন্টেবল নাউন বসাবো সেটার তো আর কোনো চেহারা হয় না, তাই সেটা সিঙ্গুলার ফর্মেই থাকবে। সো আমি যদি আরো একবার বলি, কাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে, মেনি বসে, সেভারেল বসে অথবা কে বসে? নাম্বার অফ বসে। আনকাউন্টেবল নাউনের পূর্বে মাচ, লিটিল অথবা লেস বসে অথবা অ্যামাউন্ট অফ বসে। যখন ফিউ, মেনি, সেভারেল বা নাম্বার অফ কাউন্টেবল নাউনের পূর্বে বসবে তখন কাউন্টেবল নাউনটাকে অবশ্যই অবশ্যই প্লুরাল থাকতে হবে। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে যখন মাচ, লিটিল, লেস বসে অথবা অ্যামাউন্ট অফ বসে, আনকাউন্টেবল নাউনের চেহারা তো একটাই, প্লুরাল করা যায় না ভাই, তাই আমরা এটাকে সিঙ্গুলার ফর্মেই এখানটায় পাই। আশা করি আমরা বুঝতে পারছি যে এই রুলটা আসলে কি বলতে চাইলো। মূলত এরা কিন্তু ডিটারমিনার। কাউন্টেবল নাউনের পূর্বে এই ডিটারমিনার গুলো বসে, আনকাউন্টেবল নাউনের পূর্বে এই ডিটারমিনার গুলো বসে। কাউন্টেবলের পূর্বে কারা বসে? ফিউ, মেনি, সেভারেল। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কারা বসে? মাচ, লিটিল, লেস। আবার যদি বলি, কাউন্টেবল নাউনের পূর্বে কে বসে? নাম্বার অফ। আনকাউন্টেবল নাউনের পূর্বে কে বসে? অ্যামাউন্ট অফ। সো এই যে কথাগুলো বলছি, যারা ক্লাসটি দেখছেন অনুগ্রহ করে একটু কষ্ট করে নোট করতে হবে, জাস্ট যেভাবে বলতে এভাবে, কারণ কোশ্চেন সলভ করার সময় এই জিনিসগুলো লাগবে। সো এখন আমরা এর পরে ঢুকে পড়তে চাই। এরপরে এই যে ফিউ আর লিটিল, এরা বলতেছে যে আমরা তো আমাদের পরিবারটাকে বড় করে ফেলেছি, অর্থাৎ ফিউ তো একা নয়, ফিউ এর দলে অনেক আছে, শুধু ফিউ আছে, তারপরে এ ফিউ আছে, অনলি এ ফিউ আছে, দি ফিউ আছে, ফিউয়ার আছে। তার মানে ফিউ এর দলে অনেক কিছু আছে। যেটাই বলি না কেন সকল ফিউ কিন্তু একই নিয়ম মেনে চলে। এদের পরে নাউনটা কাউন্টেবল এবং প্লুরাল হবে, অর্থাৎ শুধু ফিউ বলি, এ ফিউ বলি, অনলি এ ফিউ বলি, দি ফিউ বলি অথবা ফিউয়ার বলি, সবার পরেই কাউন্টেবল নাউনটা কি হবে? প্লুরাল। তার মানে এই জিনিসটা সবার জন্যই প্রযোজ্য। অন্যদিকে লিটিল বলতেছে তোমার পরিবার যদি বড় হয় তাহলে আমার পরিবার কেমনে ছোট হয়, তাই আমার পরিবারটাও কি করতে হবে? বড় করতে হবে। সো আমাদের পরিবার হচ্ছে এরকম, একই রকমের সমান সংখ্যক জনসংখ্যা বৃদ্ধি করেছে, অর্থাৎ এখানে ফিউ ছিল, এখানে লিটিল, এখানে এ ফিউ ছিল, এখানে এ লিটিল, এখানে অনলি এ ফিউ ছিল, এখানে অনলি এ লিটিল, এখানে দি ফিউ ছিল, এখানে দি লিটিল আসলো, এখানে ফিউয়ার ছিল, এখানে লেস আসলো। আশা করি বুঝতেই পারতেছি যে এরা যেরকম সবাই প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, সেটা শুধু ফিউ হোক, এ ফিউ হোক, অনলি এ ফিউ হোক, সবার পরে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হবে। একইভাবে এখানে এদের সবার পরে আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মটা হবে। আনকাউন্টেবল নাউনের এমনিতে কোনো প্লুরাল হয় না, সো সিঙ্গুলার বলাটা আসলে ঠিক না। তারপরেও আমি আসলে উল্লেখ করে দেই আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, যাতে আমরা পরীক্ষায় কখনো ভুল না করি। এখন আমাদের জানার বিষয় যে এদের মধ্যে পার্থক্য কিভাবে করব। কখন আমি শুধু ফিউ দিব, কখন আমি এ ফিউ দিব, কখন আমি অনলি এ ফিউ দিব, বা কখন দি ফিউ দিব, বা কখন ফিউয়ার দিব। একইভাবে এখানে কখন লিটিল, লিটিল, এগুলো। সো এখন লক্ষ্য করি শুধু ফিউ আর শুধু লিটিল কিন্তু একই রকমের নিয়ম মেনে চলে, এ ফিউ, এ লিটিল একই রকমের নিয়ম মেনে চলে, অনলি এ ফিউ, অনলি এ লিটিল একই রকমের নিয়ম মেনে চলে। সো আমরা এখন সেই আলোচনায় চলে যাব। শুধু মনে রাখবো ফিউ হোক, যে ফিউই হোক না কেন, এর পরের নাউনটা কাউন্টেবল এবং প্লুরাল হবে। আর লিটিল, এ লিটিল যাই বলি না কেন, এর পরের নাউনটা আনকাউন্টেবল এবং সেটা সিঙ্গুলার হবে। সো আমরা প্রথমে চলে আসি শুধু ফিউ এবং শুধু লিটিল নিয়ে। সো যথারীতি শুধু ফিউ আর শুধু লিটিলের মধ্যে পার্থক্য হলো শুধু ফিউ বসে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে, আর শুধু লিটিল বসে আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে। তো এইটা হলো পার্থক্য। এবার দুটার মধ্যে মিল দেখি। প্রথমে হলো শুধু ফিউ নেগেটিভ অর্থ দেয়। শুধু ফিউ কেমন অর্থ দেয়? নেগেটিভ অর্থ দেয়। এর মানে হচ্ছে আমি যদি কোনো বাক্যে শুধু ফিউ বসাই তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে যাবে, আমার নো বা নট লাগবে না। অর্থাৎ আমি যদি বলি আই হ্যাভ ফিউ বুকস, এর মানে হচ্ছে আমার বই নাই, আছে বলা যাবে না। আই হ্যাভ ফিউ বুকস বাক্যটা নেগেটিভ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বাক্যটা নেগেটিভ। অন্যদিকে লিটিলও বলতেছে যে হ্যাঁ আমিও নেগেটিভ অর্থ দেই। অর্থাৎ আমি যদি বলি দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জগ, এর মানে হচ্ছে গ্লাসে পানি নাই। সোজা কথা, এটাকে আমরা অ্যাফার্মেটিভ বলবো না। দেয়ার ইজ লিটিল ওয়াটার মিন্স হচ্ছে এই পরিমাণ পানি আছে যেটা আসের মধ্যে পড়ে না।
সো আমরা বলতে পারি শুধু ফিউ বাক্যে থাকলে বাক্যটা নেগেটিভ। দেখতে কেমন লাগছে এটা বিষয় না, বাক্যটা নেগেটিভ। আমি যখন বলবো দেয়ার ইজ লিটল ওয়াটার, বাক্যটা নেগেটিভ। অর্থাৎ এই বাক্যটা নেগেটিভ হওয়ায় যদি বলা হয় আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এর ট্যাগ কোশ্চেন কি হবে? অ্যাফার্মেটিভ মনে করে নেগেটিভ ট্যাগ করা যাবে না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটা একটা নেগেটিভ বাক্য, তাই ট্যাগটা হবে হচ্ছে অ্যাফার্মেটিভে। আবার যদি বলা হয় দেয়ার ইজ লিটল ওয়াটার, এই বাক্যটাও কিন্তু নেগেটিভ হবে। এখন প্রশ্ন হলো, যেহেতু বাক্যটি নেগেটিভ হবে, এই শুধু ফিউ এর বাংলা মিনিংটা কেমন হবে? শুধু ফিউ এর বাংলা মিনিং হবে নাই বলিলেও চলে। শুধু ফিউ এর বাংলা মিনিং কেমন হবে? নাই বলিলেও চলে। তো এখন যদি পরীক্ষায় ট্রান্সলেশন আসে তাহার বন্ধু নাই বলিলেও চলে, তাহলে ইংরেজি কি হবে? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। যেহেতু ফিউ এর বাংলা হচ্ছে নাই বলিলেও চলে, তাহলে আমরা বলবো হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। বাংলা কি? তাহার বন্ধু নাই বলিলেও চলে। একইভাবে যদি বলা হয় শুধু লিটলের বাংলা কি? শুধু লিটলের বাংলাও হচ্ছে নাই বলিলেও চলে। এখন যদি বলা হয় এই গ্লাসে পানি নাই বলিলেও চলে, তাহলে আমরা বলবো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। এই গ্লাসে পানি নাই বললেই চলে, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দি গ্লাস। অর্থাৎ লিটল ওয়াটার মানে নাই বলিলেও চলে এই পরিমাণ পানি, ফিউ ফ্রেন্ডস মানে নাই বলিলেও চলে এই সংখ্যক বন্ধু, মানে এমন বন্ধু আছে সেটা আসের মধ্যে পড়ে না, নাই বলিলেও চলে। এমন পরিমাণ পানি আছে যেটা আসের মধ্যে পড়ে না, নাই বললেও চলে। তাহলে বোঝা গেল যে শুধু ফিউ থাকলে বাক্যটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এতই কম পরিমাণ যেটা আসের মধ্যে পড়ে না, এটার বাংলা মিনিং হবে নাই বলিলেও চলে। এবং যদি আমি বলি ফিউ এর ইংলিশ মিনিং কি হবে? ফিউ এর ইংলিশ মিনিং হবে নট মেনি, হার্ডলি এনি। ছোট্ট করে বলে রাখি, পরীক্ষায় কিন্তু ট্রান্সলেশন আসে। এই যে একটু আগে বললাম তাহার বন্ধু নাই বলিলেও চলে, এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন ভাই পরীক্ষা এসেছিল। তার মানে শুধু ফিউ দিয়ে যে হবে বাংলাটা জানতে হবে। আবার পরীক্ষায় আসে ফিউ মিনস, শুধু ফিউ মিনস। শুধু ফিউ মিনস হচ্ছে নট মেনি, হার্ডলি এনি। এই ফিউ এর অর্থ হলো ইংরেজিতে নট মেনি অথবা হার্ডলি এনি। পরীক্ষায় এই প্রশ্ন এসেছে এই ফিউ মিনস। এই ফিউ মিনস হচ্ছে নট মেনি, হার্ডলি এনি। এখন যদি পরীক্ষা আসে শুধু লিটল মিনস, লিটল মিনস হচ্ছে নট মাচ, হার্ডলি এনি। অর্থাৎ পরীক্ষায় বলে ফেলতে পারে ফিউ মিনস, মানে এই ফিউ বলতে আসলে কি বোঝায়? ফিউ এর ইংলিশ মিনিং হচ্ছে নট মেনি, অথবা ফিউ এর ইংলিশ মিনিং হচ্ছে হার্ডলি এনি। পরীক্ষা দিয়ে ফেলতে পারে লিটল মিনস, লিটল এর অর্থ হলো নট মাচ, অথবা কি হবে? হার্ডলি এনি। আবার বাংলায় প্রশ্ন দিতে পারে, ট্রান্সলেশন টাইপের প্রশ্ন, যে এই গ্লাসে পানি নাই বললেই চলে। এখন নাই বললেই চলে ইংরেজি কি? যেহেতু পানি বলেছে, তাহলে নাই বললেই চলে ইংরেজি হচ্ছে লিটল। তাহলে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস গ্লাস। আবার যদি বলি তাহার বন্ধু নাই বলিলেও চলে, তাহলে কি হবে? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। আশা করি বুঝতেই পারলাম শুধু ফিউ নেগেটিভ অর্থ দেয়, শুধু লিটল নেগেটিভ অর্থ দেয়। নেগেটিভ অর্থটা কেমন? নাই বলিলেও চলে। এই নেগেটিভ অর্থটা কেমন? নাই বলিলেও চলে। নেগেটিভ অর্থটার ইংলিশ মিনিং কেমন? নট মেনি, হার্ডলি এনি। ফিউ এর ক্ষেত্রে ফিউ এর অর্থ নট মেনি, হার্ডলি এনি। লিটলের অর্থ নট মাচ, হার্ডলি এনি। আশা করি ফিউ এবং লিটল নিয়ে কথাবার্তাগুলো আমরা বুঝতে পেরেছি। এইবার চলে যাব এরপরে। পরবর্তীটা হচ্ছে এ ফিউ এবং এ লিটল। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এ ফিউ এর পরে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হবে যথারীতি আগের মতোই, আর এ লিটলের পরে আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্ম হবে। সো আমি আগেই বলে নিয়েছিলাম শুধু ফিউ, এ ফিউ, দি ফিউ যাই বলি না কেন এরা বসবে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে। আর লিটল বলি, এ লিটল বলি, দি লিটল বলি, ভেরি লিটল বলি, যাই বলি না কেন এরা বসবে আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে। সো ওই কথাটা আরো একবার বলে দিলাম। এবার চলে আসি এ ফিউ এর অর্থটা কেমন। এ ফিউ অ্যাফার্মেটিভ অর্থ দেয়। এ ফিউ কেমন অর্থ দেয়? অ্যাফার্মেটিভ অর্থ দেয়। তার মানে আমি যদি কোনো বাক্যে এ ফিউ বলি তাহলে এটা কিন্তু হা বোধক বাক্য হবে। আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তার মানে আমার কিন্তু বন্ধু আছে, হয়তো বা অল্প সংখ্যক কিন্তু আছে। আর যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, বন্ধু এই পরিমাণ আছে যেটা আসের মধ্যে বলতে পারতেছি না, অর্থাৎ বাংলা হবে নাই বললেও চলে। আবার যদি বলা হয় এ লিটল কেমন অর্থ দেয়? এ লিটলও কিন্তু অ্যাফার্মেটিভ অর্থ দেয়। তার মানে আমি যদি কোনো বাক্যে এ লিটল ব্যবহার করি বাক্যটি অ্যাফার্মেটিভ হবে, যদি কোনো বাক্যে এ ফিউ ব্যবহার করি বাক্যটি অ্যাফার্মেটিভ হবে, কিন্তু যদি বাক্যে শুধু ফিউ ব্যবহার করি বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। যদি বাক্যটি শুধু লিটল ব্যবহার করি তাহলে কিন্তু বাক্যটি নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এ ফিউ আর ফিউ এর মধ্যে পার্থক্য হলো এটাই, শুধু ফিউ দিলেই বাক্য নেগেটিভ, শুধু লিটল দিলেই বাক্য নেগেটিভ, কিন্তু এ ফিউ দিলে বাক্যটি অ্যাফার্মেটিভ।
এ লিটিল দিলে বাক্যটি কিন্তু অ্যাফার্মেটিভ। সো আশা করি বুঝতেই পারছি এ ফিউ আর দি ফিউ, এ ফিউ আর শুধু ফিউ এর মধ্যে মেজর পার্থক্য এখানটায়। এবার বাংলা অর্থে পার্থক্যটা কি? শুধু ফিউ এর বাংলা অর্থ বলেছিলাম নাই বললেই চলে, শুধু ফিউ। আর এ ফিউ এর বাংলা অর্থ হলো অল্প সংখ্যক, আছে তবে অল্প সংখ্যক। একইভাবে এ লিটিলের বাংলা হচ্ছে আছে তবে অল্প পরিমাণ। অর্থাৎ যদি বলা হয় এই জগে অল্প পরিমাণ পানি আছে, অথবা তাহার অল্প সংখ্যক বন্ধু আছে, বাংলা করে যদি বলা হয় এটাকে ইংলিশে ট্রান্সলেট করো, তাহলে আমরা বুঝতেই পারছি অল্প সংখ্যক ইংরেজি হবে এ ফিউ, অথবা অল্প পরিমাণ ইংরেজি হবে হচ্ছে এ লিটিল। আশা করি ক্লিয়ার হয়ে গেছি যে এ লিটিল বা এ ফিউ এর বাংলা মিনিংটা কেমন হবে। কারণ আমরা জানি আমাদের অনেক সময় এমসিকিউর ভিতরে এই ধরনের বাংলা দিয়ে ট্রান্সলেট করতেও কিন্তু বলা হয়। এরপরে চলে আসি ইংরেজি অর্থ কেমন হবে। এ ফিউ এর ইংরেজি অর্থটা হবে সাম, এ লিটিল এর ইংরেজি অর্থও কিন্তু হবে সাম। অর্থাৎ যদি কখনো বলে এ ফিউ মিনস, এই শব্দটা দিয়ে দিল, তাহলে হবে সাম। শুধু ফিউ মিনস তাহলে কি হবে? নট মেনি, হার্ডলি এনি। আর এ ফিউ মিনস তাহলে কি হবে? সাম। একইভাবে শুধু লিটিল দিলে, শুধু লিটিল মিনস নট মাচ, হার্ডলি এনি, এ লিটিল মিনস সাম। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে সরাসরি। এ ফিউ মিনস, এ লিটিল মিনস, এগুলো সরাসরি জিজ্ঞাসা করে। শুধু ফিউ মিনস এগুলো আসে পরীক্ষায়। সো এগুলো ইংলিশ মিনিংটা জানতে হবে। আশা করি এ ফিউ এর সাথে এ লিটিলের পার্থক্য এবং তাদের ভিতরে সিমিলারিটি কি কি আছে আমরা বুঝতে পেরেছি। উত্তর করার বিষয়টা আলাদা। আমি অনেক আগেই বলছি রুল শেখা আর কোশ্চেন উত্তর করা দুই ধরনের আর্ট। সবাই কিন্তু রুল পড়তেই পারে বই থেকে, বিভিন্ন অনলাইন বিভিন্ন ভিডিও দেখে, কিন্তু মূল মানে ব্যাপারটা হলো এই রুলগুলো অ্যাপ্লাই করে আমি কিভাবে কোশ্চেনটা সলভ করতেছি। সো আমি এই রুলগুলো আগে শিখাচ্ছি কেন, কি জন্য শিখাচ্ছি? এর মূল কারণ হলো যে আমি যখন কোশ্চেনগুলো সলভ করব, আমি জানি আমার স্টুডেন্টরা সবগুলো রুল সে জেনে এখানে এসেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা 5টা 6টা 4টা 5টা রুল শিখে মাঠে নেমে পড়ে। সব শিক্ষক একই কাজ করে ভাই। অনলাইন প্ল্যাটফর্মে অথবা অফলাইনে যত ইংলিশ টিচার আছে তার বেশিরভাগই অর্ধেক রুল শিখায় মাঠে নামায় দেয় স্টুডেন্টকে। স্টুডেন্ট যে তখন হাবুডুবু খাওয়া শুরু করে, হাবুডুবু খাইতে খাইতে একটু পানি খায়, একটু রুল শেখে, এই অবস্থা হয়। এবং তারপরে যে হয়তোবা কেউ সফল হয় অথবা কেউ সফল হয় না, জোরাতালি দিয়ে পার হয়ে চলে যায়। কিন্তু ইংরেজির ক্ষেত্রে মনে রাখতে হবে অর্ধেক শিখে কখনোই কোশ্চেন সলভে যাওয়া যাবে না, গেলেই এই বিপদটা হয়ে যায়। তাই আমি এনশিওর করতেছি যে আমি আসলে সবগুলো রুল শিখেছি, এই জন্য ভিডিওটা দেওয়া। এবং তারপরে কোশ্চেন সলভের সময় যখন রুলগুলো বলবো, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেকটা স্টুডেন্ট প্রতিটা কোশ্চেনের একেবারে চুলচেরা বিশ্লেষণ করে বুঝতে পারবে উত্তরটি কিভাবে বের করা হলো। কোনো কোশ্চেনে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আশা করি আমার প্রতি বিশ্বাস থাকার কথা, কারণ লাস্ট ক্লাসগুলোতে যে কোশ্চেনগুলো সলিউশন দিয়েছিলাম কোনো কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা নয়। আমি চেষ্টা করেছি প্রতিটা কোশ্চেন হাতে ধরে ধরে শিখাইতে, এবং আজকেও আমরা সেই পথে আগাচ্ছি। আগে রুলগুলো শিখবো এবং তারপরে আমরা কোশ্চেন সলভ করব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, অন্য ভার্সিটির কোশ্চেন এবং অতিরিক্ত কোশ্চেন যেগুলো আছে সেইগুলো। চলে আসি তারপরে এ ফিউ শিখে ফেললাম, এরপরেটা হচ্ছে অনলি এ ফিউ। সো আগের মতোই বলবো, যদি অনলি এ ফিউ দিই তাহলে এরপরে কাউন্টেবল নাউনটা প্লুরাল হবে। যদি অনলি এ লিটিল দেই তাহলে আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলার ফর্মে হবে। সো এটা আগের মতোই, এটা নতুন কোনো কথা নয়। তবে অনলি এ ফিউ এর নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এরকম, যদি আমি কখনো অনলি ব্যবহার করি তাহলে অবশ্যই এ দিতে হবে। অর্থাৎ অনলির পরে কখনোই শুধু ফিউ হয় না, অনলির পরে এ ফিউ হয়। এই অনলির কারণেই কিন্তু এই এটা চলে আসে। সো অনলি দিলে অবশ্যই এ দিতে হবে। অনলি ফিউ যদি কখনো বলি এমন কোনো কিছুর অস্তিত্ব নাই। অনলি লিটিল যদি বলি একইভাবে অনলি লিটিলের অস্তিত্ব নাই। অনলি দিলে অবশ্যই এই এটা চলে আসবে অনলির কারণে, এবং তারপরে কাউন্টেবল হলে ফিউ হবে, আনকাউন্টেবল হলে লিটিল হবে। অর্থাৎ অনলি এ ফিউ, অনলি এ লিটিল, পার্থক্য বুঝতে পারছি। একটা বসে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে, একটা বসে আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে। এবং তারপরে অনলি যদি থাকে তাহলে অনলির পরে কোনোভাবেই শুধু ফিউ দেওয়া যাবে না, অবশ্যই এ ফিউ দিতে হবে। আর অনলির পরে লিটিল দেওয়া যাবে না, অবশ্যই এ লিটিল দিতে হবে। চলে আসি তারপরে পরবর্তী যে কোশ্চেনটা বা রুলটা, সেটা হচ্ছে এরকম যে ফিউয়ার এবং লেস। আমরা দেখে বুঝতে পারতেছি ফিউয়ার কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি, একইভাবে লেসও কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এই দুটার ভিতরে পার্থক্য হচ্ছে ফিউয়ার বসবে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে, আর লেস বসবে আনকাউন্টেবল নাউনের আগে বা সিঙ্গুলার ফর্মের আগে। তো কখন আমি ফিউয়ার বা লেস ব্যবহার করব? যদি বাক্যের মধ্যে দেন বলা থাকে। যদি বাক্যের মধ্যে কি বলা থাকে? দেন বলা থাকে। তাহলে আমরা বুঝতেই পারলাম
দেন আছে মানে এই বাক্যটি একটি কম্পারেটিভ ডিগ্রি, দেন আছে মানে এই বাক্যটি একটি কি ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে অবশ্যই সেখানে কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তাই কাউন্টেবল যদি হয় তখন আমি ফিউয়ার লিখব, আনকাউন্টেবল হলে লেস লিখব, কিন্তু দেন থাকলে এই কাজটা করব। এখন প্রশ্ন হলো, যদি দেন না থাকে তাহলে কি আমি ঘোষণা করে দিব যে ফিউয়ার হবে না? আমি কি বলে দিব লেস হবে না? না ভাই, এই কাজটা করা যাবে না। যদি কখনো দেন অপশনে বা কোশ্চেনে না থাকে তখন আমরা বাক্যটা পড়ে বের করব যে বাক্যের ভিতরে কোনো তুলনা আছে কিনা, বাক্যের ভিতরে কোনো লুকানো তুলনা আছে কিনা। দেন নাই কিন্তু অপশনে ফিউয়ার আছে, অপশনে লেস আছে, তাহলে আমরা কি করব, বাক্যটা পড়ে বোঝার চেষ্টা করব যে এই বাক্যে কোনো কম্প্যারিজন বা তুলনা বিষয় আছে কিনা। যেমন অনেক সময় দেখা যায় দেন ছাড়াও কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হয়ে যায়। যেমন আমি যদি বলি আই অ্যাম বেটার টুডে, মানে আমি আজ ভালো আছি, আই অ্যাম বেটার টুডে, আমি আজকে ভালো আছি, এর কথার মধ্যে একটা ছোট্ট তুলনা আছে গতকালের চেয়ে, এটা বলা নাই উজ্জ্ব আছে। সো এই কারণে এখানে কম্পারেটিভ ডিগ্রি হয়েছে। আমি আজ ভালো আছি তার মানে হলো গতকালকের চেয়ে আজ ভালো আছি। এই যে বিষয়টা, এই ধরনের অনেক বাক্য পাওয়া যাবে যেখানে দেন থাকবে না কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হবে। সো সেই কথাটাই বলতে চাচ্ছি যে যদি দেন নাও থাকে কিন্তু অপশনে ফিউয়ার আছে, অপশনে লেস আছে, আমাকে তখন বাংলা করে দেখতে হবে যে বাক্যের ভিতরে কোনো তুলনা আছে কিনা। একটা কোশ্চেন দেখতে চাই, বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর উপরে কোশ্চেন এসেছিল, সম্ভবত সি ইউনিটে। সো একটু দেখি, ড্যাশ পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। এই কোশ্চেনটা লক্ষ্য করি, এখানে পিপল শব্দটা কিন্তু প্লুরালে আছে, পিপল শব্দটা কিসে আছে, প্লুরালে আছে। তো আমরা শিখেছি প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কি হবে, কাউন্টেবল নাউন হবে। প্রশ্নে যাহা প্লুরাল তাহা অবশ্যই কি হবে, কাউন্টেবল নাউন হবে। আর সেই কারণেই এখানটায় ফিউ বসবে। তো অপশনে যে দেখলাম শুধু ফিউ আছে, দি ফিউ আছে, ফিউয়ার আছে, এ ফিউ আছে। তার মানে যেহেতু এখানে ফিউয়ার আছে, এখন বাংলা করে দেখতে হবে এই বাক্যটার ভিতরে লুকানো কোনো তুলনা আছে কিনা। লক্ষ্য করি, পিপল মানে জনগণ, গেট মানে পায়, আমেরিকান ভিসাস পায়, আমেরিকার ভিসা পায় নাওএডেজ বর্তমানে। এখন ফিউ এ ফিউ যদি দেই তাহলে অল্প সংখ্যক হবে। আমরা জানি এ ফিউ এর অর্থ হলো অল্প সংখ্যক, শুধু ফিউ এর মানে হতে নাই বললেও চলে, এরকম কিছু একটা। তো আমি যদি এই বাক্যটাই বলি অল্প সংখ্যক লোক বর্তমানে আমেরিকার ভিসা পায়, অল্প সংখ্যক লোক বর্তমানে আমেরিকার ভিসা পায়, তার মানে আসলে আগে বেশি পেত। এই কথাটা এখানে দেন আগে, এই কথাটা এখানে বলা নেই। ফলে এই বাক্য বলতেছে, বাক্যের এই নাওএডেজ এসে আমাকে বলে দিল বর্তমানে অল্প সংখ্যক লোক আমেরিকার ভিসা পায়, এর মানে হলো আগে বেশি পেত। অর্থাৎ এই বাক্যের ভিতরে একটা লুকানো তুলনা আছে, আর সেই লুকানো তুলনার জন্য আমরা উত্তর করব ফিউয়ার। ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাওএডেজ। ফিউয়ার পিপল গেট কেন করলাম, তার কারণ এই বাক্যের অর্থটাই বলতেছে একটা কম্প্যারিজন আছে। কেমন করে, আমি আরো একবার বলি, অল্প সংখ্যক লোক বর্তমানে আমেরিকার ভিসা পায়, অল্প সংখ্যক লোক বর্তমানে আমেরিকার ভিসা পায়, তার মানে আগে বেশি পেত। সহজ কথা। সো আমরা ঘোষণা করে ফেললাম যে এখানটায় কি হবে, এখানটায় হচ্ছে ফিউয়ার হবে। কেন হলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছি। সো আমরা ফিউয়ার এবং লেস শিখে ফেললাম। এইবার প্রশ্ন হচ্ছে আমরা কখন দি ফিউ দিব বা কখন দি লিটিল দিব। যথারীতি আমাদের প্রথম কাজ দি ফিউ এবং দি লিটিলের মধ্যে পার্থক্যটা হচ্ছে দি ফিউ বসে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে, আর দি লিটিল বসে আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে। ও এই কথাটা তো আমরা আগেই বলেছি, তাই না? প্রথমেই বলে নিয়েছিলাম ফিউ বলি আর দি ফিউ বলি, এ ফিউ বলি, সবার একটা কথা বসে কোথায়, কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মের আগে। আর যখন দি লিটিল, এ লিটিল, ভেরি লিটিল যাই বলি না কেন কোথায় বসে, আনকাউন্টেবল নাউনের সিঙ্গুলার ফর্মের আগে। সো এটা সেই কমন কথাটাই আছে। এখন আমার প্রশ্ন হলো প্রথম যে দি ফিউ আসলে কোথায় দিব। লক্ষ্য করি, এইভাবে একটা নাউন পেলাম, যেই নাউনটা কাউন্টেবল নাউন এবং প্লুরাল ফর্মে আছে, এরকম নাউন পেয়ে গেলাম। তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে ফিউ টাইপের কিছু একটা হবে। এখন আমার কাজ হচ্ছে এই নাউনের পরে যদি একটা ক্লজ পাই, যদি একটা অ্যাডজেক্টিভ ক্লজ পাই, যদি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ পাই, তারপরে যেই নাউনটা প্লুরালে আছে, যেই নাউনটা কাউন্টেবল, যে নাউনটা প্লুরালে আছে, তারপরে আমি কি পেলাম, একটা অ্যাডজেক্টিভ ক্লজ পেলাম অথবা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ পেলাম। এখন যদি আমাকে কেউ বলে যে ভাই আমি তো অ্যাডজেক্টিভ ক্লজ চিনি না, আমি তো অ্যাডজেক্টিভ ফ্রেজ চিনি না, এইটা কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারে শেখার কথা ছিল আগের লেকচারে, প্রথম লেকচারে।
আমি আমার যারা অনলাইন বা অফলাইন ব্যাচে যারা পড়ে ওদেরকে কিন্তু আমি এই ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফাই করা শিখিয়েছি, কারণ আমি জানি আমাদের সামনের দিনগুলোতে নাউন, প্রোনাউন এভাবে প্রতিটা টপিকের রুল বুঝতে গেলে এই ক্লজ ফ্রেজ আইডেন্টিফাই করতে জানতে হবে, ফলে আমি শিখিয়েছি। সো আপাতত এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ যদি পাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ যদি পাই, যে কোনো একটা পেলেই তখন আমরা অপশন থেকে ফিউ, এ ফিউ, দি ফিউ থেকে আমরা কিন্তু দি ফিউকে চয়েস করব। কেন? কোনো নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ ক্লজ আসে, কোনো নাউনের পরে যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ আসে, তখন সেই নাউনটার আগে একটা দি বসে। এই দি কিন্তু নাউনের আগে বসে নাই, এই দিটা বসছে মূলত এই ক্লজের কারণে, ফ্রেজের কারণে। সো যখন এই দিটা চলে আসবে, যেহেতু সেটা প্লুরাল, এর সাথে ফিউটা এমনিই আসবে। তাহলে দি আর ফিউ একসাথে মিলে আমাদের উত্তর হয়ে যাবে দি ফিউ। আমি রুলটা আরো একবার বলবো যে যদি কোনো নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ আসে, যদি কোনো নাউনের পরে অ্যাডজেক্টিভ ফ্রেজ আসে, তাহলে সেই নাউনটার আগে একটা দি আসবে। যেহেতু নাউনটা কাউন্টেবল এবং প্লুরাল, তাই এর সাথে ফিউ আসলো, দুইটা মিলে উত্তর হয়ে গেল দি ফিউ। একটা কোশ্চেন লক্ষ্য করি, তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আই নিড ড্যাশ বুকস হুইচ আই গেভ ইউ ইয়েস্টারডে। লক্ষ্য করি, আই নিড ড্যাশ বুকস, বুকস যেহেতু প্লুরাল এবং কাউন্টেবল নাউন, তাহলে ফিউ হবে। অপশন বলতেছে আমি সবই ফিউ দিয়েছি, তার মানে এখন বাছাই করতে হবে কোন ফিউটা এখানে হবে। লক্ষ্য করি, এখানে বুকস হচ্ছে বস্তু বোঝায়, বুকস হচ্ছে বস্তু বোঝায়, হুইচ হলো বস্তু বোঝায়, তার মানে এই দুটো আসলে মিলে গেছে। হুইচ হলো বস্তু বোঝায়, বুকও বস্তু বোঝায়, তার মানে এই দুইটা মিলে গেছে। যখন এভাবে মিলে যায় তখন আমরা এই ক্লজটাকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে হুইচ আই গেভ ইউ ইয়েস্টারডে, এইটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে, কারণ এখানে লিঙ্কার এবং তার আগের ওয়ার্ডটা মিলে গেছে, সেম হয়ে গেছে। সো আমরা বললাম এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। যখন কোনো নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ আসে, তখন সেই নাউনের আগে দি দিতে হবে। অপশন বলতেছে তোমাকে তো ফিউও দিতে হবে, তার মানে দি আর ফিউ একসাথে মিলে উত্তর হয়ে যাবে দি ফিউ। এইভাবে আমরা কোশ্চেনগুলো করি। তাহলে দি ফিউ কোথায় বসে আশা করি আমরা বুঝতে পারছি। কোশ্চেন যখন সলভ করব, বিগত বছরের কোশ্চেন, অতিরিক্ত কোশ্চেন আরো বেশি ক্লিয়ার হবে বলে আমি বিশ্বাস করি। চলে আসি এরপরে দি ফিউ এবং দি লিটলের দি ফিউ অংশটা আমরা শেষ করেছি, এবার দি লিটলের কথায় আসি। একইভাবে আমি একটা নাউন পেলাম, যেই নাউনটা আনকাউন্টেবল, তাই সে সিঙ্গুলার ফর্মে আছে। এখন এই নাউনটার পরে আমি যদি একটা নাউন পাই যেটা হচ্ছে একটা ক্লজ পাই যেটা অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, ক্লজ বা ফ্রেজ যেটা অ্যাডজেক্টিভ, তখন আমি ঘোষণা করতে পারবো যে এখন আমাকে এই ক্লজ বা ফ্রেজের জন্য একটা কি দিতে হবে, দি দিতে হবে, এবং এর সাথে লিটিল চলে আসবে। একেবারে কাউন্টেবল নাউনের মতোই বিষয়টা। একটা এক্সাম্পল দেখি এবার। ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস ইজ নট পিওর। ড্যাশ ওয়াটার, ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, তাই তার পূর্বে লিটিল বসবে। তো অপশন বলতেছে সবার সাথেই তো লিটিল দেওয়া আছে, তাহলে এখন এখানে কোনটা হবে? দি লিটিল না এ লিটিল, নাকি ভেরি লিটিল, নাকি অনলি লিটিল, না কি হবে? লক্ষ্য করি এখানে ওয়াটার ইজ নট পিওর, পানি বিশুদ্ধ নয়, এটা বলা হয় নাই। কোন পানিটা? ইন দ্য গ্লাস। সো আমি যখন এই ওয়াটারকে প্রশ্ন করলাম কোন ওয়াটার বিশুদ্ধ নয়, কোন পানি, উত্তর হলো ইন দ্য গ্লাস, গ্লাসের ভিতরের পানি। অর্থাৎ এই অংশটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। যখনই কোনো নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ ক্লজ আসে বা অ্যাডজেক্টিভ ফ্রেজ আসে, তখন সেই নাউনের আগে একটা দি বসে। যেহেতু অপশন বলতেছে লিটিলও দেওয়া লাগবে, তাই দি এর সাথে লিটিলটা যুক্ত হয়ে সঠিক উত্তর হয়ে যাবে দি লিটিল। আশা করি দি ফিউ, দি লিটিল কোথায় বসে আমরা ক্লিয়ার হয়ে গেছি। এর মধ্য দিয়ে আমরা ফিউ এর দল এবং লিটিলের দল, পুরো দল সম্পর্কে আমরা জানতে পারলাম কোথায় কোনটা বসে। এবার চলে আসি, কিছু ডিটারমিনার আছে, যেমন শিখেছিলাম ফিউ, মেনি, সেভারেল শুধু কাউন্টেবলে পূর্বে বসে, আবার শিখেছিলাম মাচ, লিটল, লেস শুধু আনকাউন্টেবলে পূর্বে বসে, শিখেছিলাম নাম্বার অফ শুধু কাউন্টেবলে পূর্বে বসে, শিখেছিলাম অ্যামাউন্ট অফ শুধু আনকাউন্টেবলে পূর্বে বসে। এখন কিছু ডিটারমিনার শিখবো যারা কাউন্টেবল নাউনের পূর্বেও বসে, আবার আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। আমরা জানি আনকাউন্টেবল নাউনকে কখনো কখনো নন কাউন্ট নাউনও বলা হয়। সো এখন চলে আসি সেই নাউন কোনগুলো। সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ এবং লটস অফ, এরা হচ্ছে কাউন্টেবল নাউনের আগেও বসতে পারে, এরা আনকাউন্টেবল নাউনের আগেও বসতে পারে। সাম কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগেও বসে। মোস্টও তাই, রেস্টও তাই, অলও তাই, মানে এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয়ের আগেই বসে। তবে কথা আছে, যেহেতু কাউন্টেবল নাউনের দুইটা চেহারা, তাই আমরা বলবো এরা যখন কাউন্টেবল নাউনের পূর্বে বসে তখন কাউন্টেবল নাউনটা অবশ্যই কি হতে হবে? প্লুরাল হতে হবে। তার মানে আমি যখন সাম বলবো তখন কাউন্টেবল নাউনটা প্লুরাল হবে বুকস। আমি যখন সাম বলবো তখন কাউন্টেবল নাউনটা হবে পেন্স, সাম বুকস, সাম স্টুডেন্টস, অথবা মোস্ট স্টুডেন্টস,
অর্থাৎ এদের পরে কাউন্টেবল নাউনটা প্লুরাল হবে, আর যদি এদের পরে আনকাউন্টেবল নাউন থাকে তাহলে তাকে তো প্লুরাল করা যায় না, তাই সেটা সিঙ্গুলার ফর্মে হবে। অর্থাৎ কাউন্টেবল নাউনটা প্লুরাল হবে, আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলার হবে, তবে কাউন্টেবল আনকাউন্টেবল উভয়ের পূর্বেই সাম, মোস্ট, রেস্ট এইগুলো হতে পারবে। আশা করি কথাটা বুঝতে পারছি। অর্থাৎ এই উভয়ের সাথে বসে ডিটারমিনার হলে এইগুলো, এদের পরে কাউন্টেবল নাউন হলে প্লুরাল হবে। যেমন আমি সামের পরে যদি কাউন্টেবল নাউন দেই তাহলে সাম বুক বলতে পারবো না, বলতে হবে সাম বুকস। আমি যদি আবার সামের পরে একটা আনকাউন্টেবল নাউন দেই তাহলে আবার আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাই সেটা হবে সাম ওয়াটার। আশা করি এই উভয়ের সাথে বসে ডিটারমিনার গুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। এখন চলে আসবো এই ডিটারমিনার গুলোর রুল কি আছে। আমরা একটু আগে বলছিলাম সাম, মোস্ট, রেস্ট কাউন্টেবলের আগেও বসে, আনকাউন্টেবলের আগেও বসে। তাহলে কাউন্টেবল যদি হয় সেটা হচ্ছে হলো প্লুরাল হবে, আনকাউন্টেবল যদি হয় প্লুরাল করা যায় না, তাই সেটা কোন ফর্মে থাকবে? সিঙ্গুলার ফর্মে থাকবে। সো এই কথাটা আমরা আগেই শিখেছি। এখন যেটা শিখবো সেটার জন্য এই লট অফ আর লটস অফকে বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? তার কারণ হচ্ছে সাম, মোস্ট, রেস্ট, অল, মেজরিটি, মাইনরিটি এদের পরে যদি অফ দিতে হয় তাহলে দিয়েও দিতে হবে। তার মানে আমি বলতে পারি সাম বুকস অথবা বলতে পারি সাম অফ দি বুকস, দুইটাই সঠিক। সাম বুকস মানে কিছু বই, সাম অফ দি বুকস মানে বইগুলোর কিছু, অর্থাৎ দুইটাই কিন্তু সঠিক, একই অর্থ দিবে। সাম বুকস, সাম অফ দি বুকস, অর্থাৎ অফ আসলে দি আসবে, দি থাকলে অফ আসবে। সামের জন্য অফ আসলে দি আসবে, দি আসলে অফ আসবে। মোস্টের জন্য সেম, অফ আসলে দি আসবে, অর্থাৎ মোস্ট বুকস বলতে পারি, মোস্ট অফ দি বুকসও বলতে পারি। রেস্ট বুকস বলতে পারি, রেস্ট অফ দি বুকসও বলতে পারি। অল বুকস বলতে পারি, অল অফ দি বুকসও বলতে পারি। তার মানে এদের ক্ষেত্রে যেহেতু এখানে অফ নিয়ে কাহিনী, এই লটস অফের মধ্যে একটা অফ ছিল, এ লট অফের মধ্যে একটা অফ ছিল, সেই জন্য আমরা এখানে এই লটস অফ আর লট অফের জন্য এই অফ দির নিয়মটা প্রযোজ্য নয়। এর মানে দাঁড়ালো আমি সাম পেলাম, সামের পরে অফ দিব, তাহলে অবশ্যই দি থাকতে হবে। আমি মোস্ট পেলাম, মোস্টের পরে অফ দিব, তাহলে অবশ্যই দি থাকতে হবে। একইভাবে যদি আমি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভাবে তাও একই হবে। আমি বলতে পারি সাম ওয়াটার অথবা বলতে পারি সাম অফ দি ওয়াটার, একই কথা পাই। আমি বলতে পারি মোস্ট ওয়াটার অথবা বলতে পারি মোস্ট অফ দি ওয়াটার। আমি বলতে পারি রেস্ট ওয়াটার অথবা বলতে পারি রেস্ট অফ দি ওয়াটার, সব কথা সেম। অর্থাৎ আমি যদি বলি সাম বুকস, বাক্য সঠিক, সাম অফ দি বুকস, তাও বাক্য সঠিক, একই কথা। কিন্তু অফ, সাম অফ বুকস বলা যাবে না, সামের পরে অফ আসলে দি থাকতে হবে, অথবা দি থাকলে অফ থাকতে হবে, দুইটা একসাথে আসে, সবার জন্য একই কথা। আবার যদি বলে সাম ওয়াটার, বাক্য সঠিক। যদি বলি সাম অফ দি ওয়াটার, তাহলেও বাক্যটা সঠিক হবে। তার মানে অফ আর দি একসাথে আসে। আমি দিতেও পারি, তবে দিলে অফ আর দি একসাথে দিব, আর না দিলে কাউকেই দিব না, সরাসরি বলবো সাম বুকস। আশা করি অফ দির কথাটা বুঝতে পারছি, যেটা লটস অফ বা এ লট অফের জন্য প্রযোজ্য নয়। তার কারণ ওদের ভিতরে এমনিতেই একটা অফ ছিল, এখন এদের পরে একটা নাউন আনতে গেলে আর দি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে অফ দেওয়াই আছে। এবার চলে আসি এরপরে এই নিয়মের একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কোনটা? যেমন আমি যদি বলি অল বুকস, ওকে, আমরা একটু আগেই বললাম অল বুকস বাক্য সঠিক। আবার যদি অফ দি দেই তাহলেও বাক্য সঠিক, অল অফ দি বুকস, কারণ অফ আসলে দি আসবে, দি আসলে অফ আসবে। তো অল বলতেছে, আমার আবার একটা ব্যতিক্রম আছে। সেটা কি? আমার ব্যতিক্রমটা হলো আমি এই অফকে ছাড়াই শুধু দি কে নিয়ে চলতে পারি। অর্থাৎ অলের জন্য তিনটা সঠিক, সামের জন্য সাম বুকস, সাম অফ দি বুকস, কিন্তু সাম দি বুকস কিন্তু জীবনেও হবে না। কিন্তু অলের জন্য এইটা শুধু অলের জন্য, অর্থাৎ অলের জন্য তুমি এইভাবেও লিখতে পারবা, অল বুকস বাক্য সঠিক, অল অফ দি বুকস বাক্য সঠিক, অল দি বুকস এটাও বাক্য সঠিক। শুধু অলের ক্ষেত্রে এই অফটা না দিলেও চলে, সরাসরি দিয়ে দেওয়া যায়। কিন্তু অন্য যারা ছিল সাম, মোস্ট, রেস্ট, মেজরিটি, মাইনরিটি, ওদের ক্ষেত্রে এই নিয়মটা চলবে না। অর্থাৎ ওদের ক্ষেত্রে অফ দিলে দি লাগবে, দি দিলে অফ লাগবে। তো যদি আনকাউন্টেবল হয় তাহলে কি হবে? অল ওয়াটার বাক্য সঠিক, অল অফ দি ওয়াটার তাও বাক্য সঠিক, এই যে অল দি ওয়াটার বাক্য সঠিক। বি কেয়ারফুল, আমি বলেছিলাম আনকাউন্টেবল নাউনের পূর্বে স্ট্রাকচারের কারণে দি এসে পড়ে। তখন শিখেছিলাম পরে যদি অফ থাকে তাহলে আগে দি হবে, আর এখন শিখলাম অলের নিয়মে সরাসরি অল দি ওয়াটার একটা দি চলে আসতেই পারে। কি জন্য? এই যে নিয়মটাই হলো এরকম, অফ থাকলে দি থাকবে, দি থাকলে অফ থাকবে। অল বলতেছে অফ ছাড়াই আমি দি দিতে পারি বা দি নিতে পারি। আশা করি অলের এই ব্যতিক্রমটা আমাদের মাথায় থাকবে, কারণ কোশ্চেন সলভ করার সময় এই নিয়মটা আমাদের লাগবে। চলে আসি এরপরে পরবর্তী যে বিষয়টা, সেটা হচ্ছে সাম এবং অ্যানির মধ্যে পার্থক্য। এখন আমরা বলতে পারি ভাই অ্যানি কোথা থেকে আসলো? সাম যেমন অর্থ দেয়, সাম যে অর্থ দেয়, অ্যানিও একই অর্থ দেয়, তবে পার্থক্য হচ্ছে সাম ব্যবহার করতে
পারি আমরা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য ছাড়া কখনোই সাম ব্যবহার করা যাবে না। অন্যদিকে অ্যানি ব্যবহৃত হয় নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ এনি কোথায় বসতে পারে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভে। তাহলে সাম কোথায় বসতে পারে, অ্যাফার্মেটিভে। অ্যানি কোথায় বসতে পারে, নেগেটিভ অথবা ইন্টারোগেটিভে। সো এটা শুধু সামের জন্য প্রযোজ্য এরকম না, সাম বুক, সাম ওয়ান, সামথিং সবার জন্যই মোটামুটি ভাবে প্রযোজ্য। অ্যানির ক্ষেত্রেও সেম, অ্যানি নেগেটিভ বা ইন্টারোগেটিভে হয়, তবে অ্যানি একা না, এটা শুধু অ্যানি হতে পারে, অ্যানি বুক হতে পারে, অ্যানি ম্যান হতে পারে, অ্যানি ওয়ান হতে পারে, অ্যানি থিং হতে পারে। সবার জন্য একটা কমন রুল কোথায় বসে, নেগেটিভ সেন্টেন্সে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে। সো সাম এবং অ্যানির মধ্যে পার্থক্যটা আশা করি বুঝতে পারছি। এরপরে চলে আসি পরবর্তীটা, সাম অফ দি এবং ওয়ান অফ দির মধ্যে পার্থক্য কি। সাম অফ দির পরে নাউনটা হয় কাউন্টেবল এবং প্লুরাল, এবং এরপরে ভার্বটাও হয় প্লুরাল। সাম অফ দির পরে নাউনটা কাউন্টেবল এবং প্লুরাল হবে, আমরা আগেই জেনেছি, এবং ভার্বটা হবে প্লুরাল। সো সাম অফ দি বুকস আর সোল্ড, সাম অফ দি বুকস, সাম অফ দির পরে কাউন্টেবল নাউনটা অবশ্যই প্লুরাল হয়। অন্যদিকে যদি আমি ওয়ান অফ দি বলি, ওয়ান অফ দির পরেও কিন্তু নাউনটা প্লুরাল হয়, কাউন্টেবল নাউন প্লুরাল, এখানে আনকাউন্টেবল হয় না। কিন্তু সমস্যা হলো ভার্বটা হয় সিঙ্গুলার। লক্ষ্য করি, ওয়ান অফ দি বুকস ইজ সোল্ড, সাম অফ দি বুকস আর সোল্ড, ওয়ান অফ দি বুকস ইজ সোল্ড। ওয়ান অফ দির পরেও নাউনটা প্লুরাল, সাম অফ দির পরেও কাউন্টেবল নাউনটা প্লুরাল, কিন্তু ভার্বটা হবে ওয়ান অফ দির পরে সিঙ্গুলার, কিন্তু সাম অফ দির পরে ভার্বটা হবে প্লুরাল। আবার লক্ষ্য করি, যদি সাম অফ দিটা বসে আনকাউন্টেবল নাউনের সাথে, তো সাম অফ দির পরে যখন কাউন্টেবল নাউন এসেছিল তখন তো সেটা প্লুরাল ছিল, কিন্তু সাম অফ দির পরে যখন আনকাউন্টেবল আসলো তখন সে সিঙ্গুলার। যখন সে সিঙ্গুলার হয় তখন ভার্বটা কি হয়, সিঙ্গুলার। অর্থাৎ আমরা মূলত এই নাউনটাকে দেখেই ভার্বটা বসাচ্ছি, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে সাম অফ দি বসলেও ওয়ান অফ দি কিন্তু শুধুমাত্র কাউন্টেবলের সাথে বসে। অর্থাৎ এখানে এক্সাম্পল দেখি, সাম অফ দি ওয়াটার ইজ বিকামিং পলিউটেড, অর্থাৎ পানির কিছু অংশ পলিউশন হচ্ছে, দূষিত হচ্ছে। সাম অফ দি ওয়াটার ইজ, আনকাউন্টেবল নাউনের সাথে অবশ্যই অবশ্যই ওয়ান অফ দি ব্যবহার করা যাবে না। তাহলে ওয়ান অফ দি বসে শুধুমাত্র কাউন্টেবল নাউনের সাথে, ওয়ান অফ দির পরে কাউন্টেবল নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার, আর সাম অফ দির পরে কাউন্টেবল নাউনটা প্লুরাল আর ভার্বটাও হয় প্লুরাল, আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলার আর ভার্বটাও হয় সিঙ্গুলার। সো আমরা সাম অফ দি, ওয়ান অফ দি শিখে ফেললাম। এরপরে চলে আসি মোস্ট এবং অলমোস্ট, এই দুইটার মধ্যে পার্থক্য কি। প্রথমে দেখি, মোস্ট বলতেছে মোস্টের পরে নাউনটা কাউন্টেবল প্লুরাল হবে, এটা আমরা জানি, আমরা আগেই শিখছি। কিন্তু যখন এই মোস্টের জায়গায় আমি অলমোস্ট বসানোর চেষ্টা করব, অলমোস্ট বলতেছে আমি তো একা থাকি না, আমার সাথে একটা অল আসে। তাহলে মোস্টের সাথে অলমোস্টের প্রথম পার্থক্য হলো অলমোস্ট অল একসাথে আসে আর মোস্ট একা থাকে। তাহলে মোস্ট বুকস হতে পারে, একই অর্থ দিবে অলমোস্ট অল বুকস। অলমোস্টের সাথে আমি কখনোই বলতে পারবো না অলমোস্ট বুকস, হবে না, অলমোস্ট অল বুকস। তাহলে অলমোস্টের সাথে একটা কি দিতে হবে, অল দিতে হবে। সো এইটার সাথে এইটার পার্থক্যটা আশা করে বুঝতে পারছি। এবার যদি আমি চলে আসি মোস্ট বুকস অথবা অলমোস্ট অল বুকস, এবার চলে আসি যদি মোস্টের পরে অফ দি দেই, তাহলে অফ দি দিলে নাউনটা প্লুরাল হবে, একই কথা। মোস্ট বুকস বলতে পারি, মোস্ট অফ দি বুকস বলতে পারি, সেম ভাবে অলমোস্ট অল বুকস বলতে পারি, আবার আমরা কিন্তু বলতে পারি অলমোস্ট অল অফ দি বুকস, এটাও কিন্তু হবে। কিন্তু আমাকে খালি মনে রাখতে হবে মোস্টের সমতুল্য হলো অলমোস্ট অল, অলমোস্ট অল, অলমোস্ট অল, অলমোস্ট অল। অল ছাড়া অলমোস্ট কখনোই অ্যাডজেক্টিভ হয় না, অল ছাড়া অলমোস্ট কখনোই অ্যাডজেক্টিভ হয় না। তার মানে মোস্ট এবং অলমোস্টের পার্থক্যগুলো বুঝতে পারতেছি। মোস্ট চলে একা একা, আর ওই মোস্টের জায়গায় অলমোস্ট আসলে অলমোস্ট চলে দোকা দোকা, অর্থাৎ অলমোস্ট অল, অলমোস্ট অল, অলমোস্ট অল। আশা করি মোস্ট এবং অলমোস্টের মধ্যে পার্থক্য আমরা বুঝতে পেরেছি। এবার এরপরে চলে আসি, এবার আমরা কিছু নাউন দেখব যে নাউনগুলো অর্থের কারণে কখনো কাউন্টেবল হবে, কখনো আনকাউন্টেবল হবে। কিসের কারণে? অর্থের কারণে। ওয়ার্ড কিন্তু একটাই, তার মিনিং হবে দুই রকমের, কখনো সে কাউন্টেবল, কখনো সে আনকাউন্টেবল। লক্ষ্য করি এখানটায় আমি যদি এই জায়গাতে দেখি এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট শব্দের অর্থ হলো চুক্তি। তাহলে এখন যদি কোনো একটি চুক্তির ঘটনা বোঝায় অথবা চুক্তি পত্রটাকে বোঝায় তাহলে সেটা হবে কাউন্টেবল নাউন। কিন্তু যদি সাধারণ অর্থে চুক্তি হয় বা সকল চুক্তিকে একসাথে বোঝায় তখন সেটা হবে আনকাউন্টেবল নাউন। এই জিনিসটা বুঝতে অনেকের কাছে সমস্যা হতে পারে, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা কেমন। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি বলি যে ভারতের সাথে বাংলাদেশের দুটি চুক্তি হয়েছে, তার মানে এটা চুক্তি স্বাক্ষরের একটা ঘটনা, চুক্তিপত্রের ঘটনা এমনটা বোঝায়।
ফলে আমরা বলবো যে এইখান থেকে কিন্তু এই এগ্রিমেন্টটা একটা কাউন্টেবল নাউন হবে। কিন্তু যদি আমি বলি চুক্তি করলে ভেবে চিন্তে করা উচিত, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই সকল চুক্তিকে বোঝাচ্ছে এমনটাই ভাবতে হবে। ফলে আমরা ঘোষণা করব যে এই চুক্তিটি হবে আনকাউন্টেবল নাউন। চুক্তি করলে ভেবে চিন্তে করা উচিত। কোন চুক্তি ভাই? সকল চুক্তি। তাহলে সকল চুক্তিকে বোঝালে সেটা হয় কি? সেটা হয় হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আর যখন কোনো একটা চুক্তি স্বাক্ষরের ঘটনা বোঝায় তখন চুক্তি হয় হচ্ছে একটা কাউন্টেবল নাউন। অথবা যদি চুক্তিপত্র বোঝানো হয় তাহলে সেটা হয় একটা কাউন্টেবল নাউন। সো এইভাবে অর্থের কারণে কখনো কাউন্টেবল হয়, কখনো আবার আনকাউন্টেবল হয়। আবার চলে আসি দ্বিতীয় ক্ষেত্রে, ডিসিশন। অনেকে ডিসিশন শব্দটা নিয়ে কনফিউশনে ভোগে। আমাদের একটা কোশ্চেন ছিল, উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। এই কোশ্চেনটার উত্তর কি হবে না হবে এটা নিয়ে বহুত আলাপ আলোচনা হয়ে গেছে, যে যার যার মতন ব্যাখ্যা দিয়ে গেছে। সো এইটার ব্যাখ্যাটা আমি এখান থেকে একটু দেই। তার কারণ হচ্ছে এই যে ছকটা দেখতে পাচ্ছি, এটা ব্যারন স্টোফেল থেকে নিয়ে বাংলা অনুবাদ করে আমি এখানে সেট করেছি। আশা করে বোঝাই যাচ্ছে এটার রেফারেন্স আছে, উইথ রেফারেন্স আমরা কাজটা করতেছি। সো এখন চলে আসি ডিসিশন কখন। একটি সিদ্ধান্ত গ্রহণের ঘটনা যখন হবে তখন সেটা হবে একটা কাউন্টেবল। কেমন করে? আমি যদি বলি একটা মিটিং করলাম, মিটিংয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, একটি সিদ্ধান্ত বা দুইটি সিদ্ধান্ত, তখন আমি বলবো যে এটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, কারণ একটি সিদ্ধান্ত গ্রহণের ঘটনা ঘটেছে। কিন্তু যখন আমি তোমাকে বলবো যে ভাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নিও, এই যে কথাটা বললাম এটা কিন্তু কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ঘটনা বোঝানো হয়নি, বরং এখানে বোঝানো হয়েছে যখনই তুমি সিদ্ধান্ত নিবা, যেই সময় তুমি সিদ্ধান্ত নিবা, তখনই তুমি ভেবে নিবা যে ভবিষ্যতে কি ঘটতে পারে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবা। অর্থাৎ সরাসরি আমরা সিদ্ধান্ত নিব না, ভেবে চিন্তে নিব। কোন সিদ্ধান্ত এটা? সকল সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত। তো যখন যে কোনো সিদ্ধান্ত বোঝানো হয় তখন সেটা হয়ে যায় আনকাউন্টেবল নাউন। আর যখন কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই রকমের সিদ্ধান্ত নেওয়ার ঘটনাকে উল্লেখ করা হয় তখন সেটা হয়ে যায় কাউন্টেবল। সো এইটার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা আসলে কোশ্চেনটা সলভ করব। একটু মাথায় রাখি, উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। ওই কোশ্চেনটার উত্তর বেশিরভাগ জায়গায়, অসংখ্য জায়গায় ভুল দেওয়া আছে। বি কেয়ারফুল। আমরা আসছি সেই কোশ্চেন নিয়ে পরে, আপাতত রুলটা এখান থেকে শিখে গেলাম। আমি এখন রেফারেন্স দিচ্ছি যাতে কোশ্চেন সলভের সময় এগুলো ইউজ করতে পারি। পরেরটা চলে আসে টাইম। টাইম শব্দটা দিয়ে যদি বার বোঝায়, একবার, দুইবার, তিনবার, চারবার, তখন টাইম হয়ে যায় একটা কাউন্টেবল নাউন। আর যদি টাইম দিয়ে অতীতকালের সময় বোঝায় তাহলে সেটা হয় কাউন্টেবল নাউন। যেমন আমরা বলি ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, তার মানে এখানে টাইমটা কোন সময়কার টাইম? অতীতকালের সময়। ওয়ান্স আপন এ টাইম, অতীতের সময়। তাহলে টাইম কি নাউন হয়ে গেল? টাইম হয়ে গেল একটা কাউন্টেবল নাউন। টাইম মানে বার। আমি যদি বলি আমি এই কাজটা দুইবার করেছি, আই হ্যাভ ডান দিস 2 টাইমস, দুইবার, 2 টাইমস। অনেক সময় এটা গুণও বোঝায়, 2 গুণ, 3 গুণ, এভাবে 2 টাইমস বোঝানো যায়। তাহলে টাইম মানে যদি সময় হয় তাহলে সেটা হবে আনকাউন্টেবল নাউন। আমি যদি বলি আমি অনেক সময় ব্যয় করেছি পড়াশোনার পিছনে, আই হ্যাভ স্পেন্ট মাচ টাইম, আই হ্যাভ স্পেন্ট এ লট অফ টাইম। এই টাইমটার বাংলা হতে সময়। তাহলে সময় একটা কি নাউন? সময় একটা আনকাউন্টেবল নাউন। টাইমের বাংলা সময় হলে টাইম একটা আনকাউন্টেবল নাউন। টাইমের বাংলা বার হলে একবার, দুইবার, তিনবার, টাইম তখন একটা কি নাউন? টাইম তখন একটা কাউন্টেবল নাউন। আবার টাইম দিয়ে যদি অতীতকালের সময় বোঝায় তাহলে টাইম একটা কি নাউন? টাইম একটা কাউন্টেবল নাউন। এক্সাম্পল হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, কোন একটা সময়। আবার যদি বলি গতকাল আমাদের বাসায় একটা পার্টি ছিল, আমি একটা সময় কাটিয়েছি, খুব ভালো একটা সময় কাটিয়েছি, আই হ্যাভ স্পেন্ট এ গুড টাইম, এ গুড টাইম, আই হ্যাভ স্পেন্ট এ গুড টাইম। গতকালকে সময়, গতকাল, আই স্পেন্ট এ গুড টাইম। এই গতকালকে যখন কাটিয়ে ফেলেছি, অতীতকালের যে সময়টা, এই সময়টা কিন্তু কি হয়ে যায়? কাউন্টেবল হয়ে যায়। অতীত সময় কাউন্টেবল, বার অর্থ দিলে কাউন্টেবল, কিন্তু সময় অর্থ দিলে টাইমের বাংলা, তাহলে সেটা হবে আনকাউন্টেবল। চলে আসি ওয়ার্ক। এই যে ওয়ার্কের কথা বলেছিলাম, যে ওয়ার্ক দিয়ে যখন সাধারণ কাজ বোঝাবে, তোমার কাজ, আমার কাজ, আমজনতার কাজ, ম্যাঙ্গো পিপলের কাজ, তাহলে সেই কাজ কি হবে? আনকাউন্টেবল নাউন। সেই কাজ হতে পারে শুধু ওয়ার্ক, হোম ওয়ার্ক, হাউস ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, অফিস ওয়ার্ক, সকল ওয়ার্ক কি নাউন? আনকাউন্টেবল নাউন। কিন্তু যদি ওয়ার্ক দিয়ে কোনো শিল্পীর কাজ বোঝায়, শৈল্পিক কাজ, কোনো কবির কাজ বোঝায়, কোনো গায়কের কাজ বোঝায়, কোনো অভিনেতার কাজ বোঝায়, কোনো লেখকের কাজ বোঝায়, অর্থাৎ কবি, শিল্পী, সাহিত্যিক, লেখকের কাজ, তখন সেটা হয়ে যায় কাউন্টেবল নাউন। আমি যদি বলি নজরুলের কাজ বিখ্যাত, তাহলে কার কাজের কথা বলেছি? নজরুলের কাজ। নজরুল একজন কবি। রবীন্দ্রনাথের কাজ বিখ্যাত।
অথবা যদি বলি সুকান্তের কাজগুলি খুবই উল্লেখযোগ্য, এইভাবে যখন কাজ বলা হয় সুকান্ত, নজরুল, রবীন্দ্রনাথ তাদের কাজগুলো কিন্তু হয় কোনো একটা সাহিত্যকর্ম। এভাবে যখন কোনো সাহিত্যকর্ম শিল্পীর কাজ বোঝায় তখন ওয়ার্কটা হয় কাউন্টেবল, এবং তখন আমরা বলতে পারি দি ওয়ার্কস অফ নজরুল। কারণ নজরুল তো একটা কাজ করে নাই, অনেকগুলো কাজ করেছে, তাহলে নজরুলের সবগুলি কাজই আর ভেরি ফেমাস। কিন্তু যদি আমি বলি অগ্নিবীণা নজরুলের একটা কাজ, তাহলে হতেই পারে অগ্নিবীণা ইজ এ ওয়ার্ক অফ নজরুল, এটাও হতে পারে। এ ওয়ার্ক কেন বললাম? কারণ অগ্নিবীণা একটা কাজ। আবার যখন বলতাম নজরুলের কাজগুলো বিখ্যাত, নজরুল তো একটা কাজ করে নাই, অনেক কাজ করেছে, তাই আমরা বলতাম দি ওয়ার্কস অফ নজরুল। আমাদের মূল কথা যেটা মনে রাখতে হবে, যদি কবি, শিল্পী, সাহিত্যিকের কাজ বুঝায় তাহলে ওয়ার্ক শব্দটা কাউন্টেবল হবে। তাই প্রয়োজনে এ ওয়ার্ক, ওয়ান ওয়ার্ক অথবা প্রয়োজনে বহু বচন ওয়ার্কস সবই ব্যবহার করা যাবে। চলে আসি তারপরে, পরবর্তী হলো হেয়ার। হেয়ার যদি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কেমন করে বিচ্ছিন্ন হবে? ধরি আমি মাথায় হাত দিয়েছি, হাতে কিছু চুল আসলো, খেতে বসেছি, খাওয়ার প্লেটে চুল পেলাম, চা বা কফির কাপের মধ্যে চুল পেলাম। এইভাবে হাতে, পাতে, কাপে, কাঁধে, হাতে চুল আসলো, পাতে খাওয়ার প্লেটে চুল আসলো, কাপে চা বা কফির কাপে চুল আসলো, অথবা চিরুনি করার পরে কাঁধের উপরে চুল পড়ে থাকলো। মনে রাখতে হবে হাতে, পাতে, কাপে, কাঁধে চুল পাওয়া গেলে চুলটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। কিন্তু যদি চুলটা শরীরে লেগে থাকে, বিচ্ছিন্ন না হয়, তাহলে সেই চুলটা হবে হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন। আবারও বলতেছি, শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মানে হচ্ছে আমি হয়তোবা খাওয়ার প্লেটে চুল পেয়েছি, এমন একটা বাক্য দিচ্ছে। যেমন এখানে লক্ষ্য করি, আই ফাউন্ড এ হেয়ার ইন মাই কফি, আমি আমার কফির মধ্যে একটা চুল পেয়েছি। এই যে হাতে, পাতে, কাপে, কাঁধে চুল পাওয়া গেলে চুলটা হয়ে যাবে শরীর থেকে বিচ্ছিন্ন, তাই সেটা হবে একটা কাউন্টেবল নাউন। কিন্তু যখন বলা হবে তার চুলগুলো কার্লি, তার চুল হচ্ছে কার্লি, তার চুল কার্লি মানে কি ভাই? যেটা শরীরে লেগে আছে এই চুল, তাহলে আমরা বলবো এটা একটা আনকাউন্টেবল নাউন। দেন চলে আসি লাইট। লাইট মানে যদি বাতি বোঝায়, এই যে ঘরে লাইট লাগানো থাকে, তাহলে আমরা এই লাইট গুনতে পারি, একটা ঘরে কয়টা লাইট আছে, 2টা লাইট, 3টা লাইট। আমার এখানে যখন অনেকগুলো লাইট আছে তার পাশে দিয়ে, সো এই যে অনেকগুলো লাইট, সো এই যে লাইট সেটা আছে, সেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন, গোনা যায়। কিন্তু লাইট মানে যদি আলো হয়, যদি বলি এখানে পর্যাপ্ত আলো আছে, এই পর্যাপ্ত আলো মানে কি ভাই? লাইট, এটা গোনা যায় না। তার মানে লাইট শব্দের অর্থ যদি বাতি হয় তাহলে গোনা যায়, কাউন্টেবল নাউন। লাইট শব্দের অর্থ যদি হচ্ছে আলো বুঝায় তাহলে সেটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এরপর চলে আসি গ্লাস। গ্লাস মানে হচ্ছে পানি খাওয়ার গ্লাস যদি বোঝায়, হ্যাঁ, তাহলে সেটা গোনা যায়। আর গ্লাস মানে যদি কাঁচ বোঝায় তাহলে গোনা যায় না, এটা আনকাউন্টেবল নাউন হবে। এরপরে চলে আসি নয়েজ। নয়েজ শব্দটা বাংলা যদি শব্দ হয় তাহলে সেটা কি নাউন? নয়েজ শব্দের বাংলা যদি শব্দ হয় তাহলে সেটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। আর নয়েজ শব্দের অর্থ যদি গোলমাল, গোলযোগ হয় তাহলে সেটা আনকাউন্টেবল নাউন। সো বাংলা করে দেখতে হবে, যখন আমরা এই বাক্যটা যখন লক্ষ্য করি, আই থিঙ্ক আই হ্যাভ হার্ড এ নয়েজ, চুপ করো, মনে হয় আমি একটা শব্দ শুনেছি। সো এইখানে নয়েজের বাংলা হচ্ছে শব্দ, তাহলে এ নয়েজ হবে। আর যদি বলি আমার প্রতিবেশী নয়েজ পছন্দ করে না, তার মানে আমার প্রতিবেশী গোলমাল, গোলযোগ পছন্দ করে না। যখন শিক্ষক ক্লাসে এসে বলে ডোন্ট মেক এ নয়েজ, তার মানে হচ্ছে একটিও শব্দ করো না। আর যখন শিক্ষক বলেন ডোন্ট মেক নয়েজ, তার মানে গোলমাল, গোলযোগ করো না। দুইটাই কিন্তু সঠিক হতে পারে। অর্থাৎ কোন সেন্সে কে বলছে, কোন বাক্যটায় কি বলা হচ্ছে, এর উপরে ভিত্তি করে বাংলা আমাকে বের করতে হবে নয়েজের বাংলা এখানে শব্দ হবে নাকি এখানে নয়েজের বাংলা গোলমাল, গোলযোগ হবে। যদি নয়েজের বাংলা গোলমাল, গোলযোগ হয় তাহলে সেটা হবে একটি আনকাউন্টেবল নাউন, কিন্তু নয়েজের বাংলা যদি হয় শব্দ তাহলে সেটা হবে একটা কাউন্টেবল নাউন। ওকে, আমরা চলে আসতে চাই তারপরে পেপার। পেপার শব্দটা দিয়ে আমরা আসলে নর্মালি কি বুঝি? আমরা যেটার উপরে লিখি সেটা হলো পেপার, অর্থাৎ যে কাগজের উপর লিখি সেটা হলো পেপার। সো পেপারের বাংলা যদি কাগজ হয় তাহলে সেটা হবে আনকাউন্টেবল নাউন, কারণ কাগজকে গোনা যায় না। আমরা যেটা গুনি সেটা হচ্ছে শীট গুনি, এক একটা শীট গুনতেছি, কিন্তু কাগজ কখনো গোনা যায় না। অন্যদিকে পেপার বলতে যদি সংবাদপত্র বোঝায়, পেপার কিন্তু সংবাদপত্র অর্থ পেপার ব্যবহৃত হয়, তখন পেপার হয়ে যাবে একটা কাউন্টেবল নাউন। আশা করি এই অর্থের কারণে ভিন্ন হওয়ার বিষয়টা আমাদের মাথায় থাকবে, কারণ উত্তর করার সময় যদি এই ওয়ার্ডগুলো পাই তাহলে বাংলা করে দেখতে হবে এই ওয়ার্ডটা কি মিনিং দিচ্ছে। যদি মিনিংটা হয় কাউন্টেবলের মিনিং তাহলে আমি কাউন্টেবল ধরে কোশ্চেন সলভ করব, কিন্তু যদি মিনিংটা হয় আনকাউন্টেবলের মিনিং তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেটাকে আনকাউন্টেবলের রুল অ্যাপ্লাই করে উত্তর করার চেষ্টা করব। এবার আমরা পরবর্তী আরেকটা ছক দেখব, যেই ছকটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হয় তাদের অর্থগুলো সিমিলার। লক্ষ্য করি এখানে একটা শব্দ আছে ক্লাইমেট,
এখানে একটা শব্দ আছে ওয়েদার। তো এই দুইটা শব্দের অর্থ হয়তো বা সেম না, তবে সিমিলার, অনুরূপ। যেমন ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, আর ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, কাছাকাছি। আবার এখানে দেখি লাফ মানে হাসি, আবার লাফটার মানেও হাসি। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই লাফ শব্দটা হচ্ছে কাউন্টেবল, লাফটার শব্দটা আনকাউন্টেবল। ক্লাইমেট শব্দটা কাউন্টেবল আর ওয়েদার শব্দটা আনকাউন্টেবল। তার মানে অর্থ কাছাকাছি হওয়ায় আমরা অনেক সময় মনে করব যে হ্যাঁ এটাও বোধহয় কাউন্টেবল। যেমন আমি যদি মনে করি লাফ কাউন্টেবল, তাহলে লাফটার আনকাউন্টেবল। যদি এটা ভুলে যাই তাহলে আমার কাছে লাফ মনে হতে পারে, লাফ আবার গোনা যায় কেমনে? হাসি কি গোনা যায়? আসলেই গোনা যায়। আমি আজকে ক্লাসের ভিতরে কয়বার হাসি দিয়েছি এটা চাইলে কিন্তু পুরো ভিডিওটা টেনে টেনে আপনারা চাইলে গুনে দেখতে পারেন যে সোহেল ভাই আজকে ক্লাসে কয়টা হাসি দিয়েছে। তার মানে লাফ গোনা যায়, কিন্তু লাফটার যে শব্দটা এটা কিন্তু গোনা যায় না। লাফটার মানে হাসি দেওয়া যে কাজটা, সেই কাজ বা কর্মকে বোঝায়। সো এইটাকে গোনা যায় না, অর্থ কিন্তু একেবারে সেম। আবার লক্ষ্য করি স্নোফ্লেক বা স্নোফ্লেক্স, তুষার কণা, এটা গোনা যায় কিন্তু স্নো গোনা যায় না। জব বা জবস এটা গোনা যায় কিন্তু ওয়ার্ক গোনা যায় না। অর্থাৎ ওয়ার্ক আনকাউন্টেবল, জব হলো কাউন্টেবল। স্নোফ্লেক কাউন্টেবল, স্নো হলো আনকাউন্টেবল। লাফ হলো কাউন্টেবল, লাফটার হচ্ছে আনকাউন্টেবল। মেশিন হলো কাউন্টেবল, মেশিনারি হলো আনকাউন্টেবল। সো এই তালিকাটা একেবারে ঝাড়া মুখস্থ রাখতে হবে। এরপরে কি আছে দেখি তালিকায়। ম্যান হলো কাউন্টেবল, ম্যান কাইন্ড হলো আনকাউন্টেবল। লক্ষ্য করি ম্যান শব্দটা যদি মানব জাতি অর্থ দেয় তাহলে সে কিন্তু আনকাউন্টেবল হয়। আর ম্যান বলতে যদি একজন মানুষকে বোঝায়, মানুষ, তাহলে সেটা কি হবে? ম্যান ইজ মর্টাল। এই ম্যান কিন্তু ভাই মানব জাতি, মানুষ। তার মানে আমরা বললাম যে মানব জাতি বোঝালে ম্যানটা কি হয়ে যায়? আনকাউন্টেবল হয়ে যায়। চলে আসি এরপরে, একটু আগে বলেছিলাম পোয়েম হলো কাউন্টেবল, পোয়েম গোনা যায় কিন্তু পোয়েট্রি, কাব্য গোনা যায় না। অ্যাডভান্স গোনা যায়, অ্যাডভান্স, কিন্তু প্রোগ্রেস গোনা যায় না। এক্সপেরিমেন্ট এটা গোনা যায় কিন্তু রিসার্চ গোনা যায় না। সো এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা, রিসার্চ মানে গবেষণা, এগুলো গোনা যায় না। সো এগুলো আনকাউন্টেবল, কাউন্টেবল মুখস্থ রাখতে হবে। ট্রাফিক জ্যাম কাউন্টেবল কিন্তু ট্রাফিক আনকাউন্টেবল। সানবিম, সানবিম কাউন্টেবল মানে সূর্যের আলো, আর সানলাইট মানেও সূর্যের আলো, তবে এটা আনকাউন্টেবল। সান রে মানে সূর্যের রশ্মি, কাউন্টেবল। সানশাইন মানে সূর্যালো, সো এটা হচ্ছে আনকাউন্টেবল। একেবারে মুখস্থ রাখতে হবে কে কাউন্টেবল, কে আনকাউন্টেবল। কাউন্টেবল হলে কাউন্টেবলের রুল অ্যাপ্লাই করে উত্তর করব, আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল রুল অ্যাপ্লাই করে উত্তর করব। ওকে, এরপর চলে আসি নন কাউন্ট নাউন্স এক্সপ্রেসড ইন কাউন্টেবল মিনিং। তার মানে বিষয়টা কি আগে একটু ক্লিয়ার করে নেই। ধরি আমরা বাংলায় অনেক সময় বলি যে শিক্ষকের সাথে দেখা করলাম, তিনি আমাকে দুটি উপদেশ দিলেন। তিনি আমাকে কয়টি উপদেশ দিলেন? দুইটি উপদেশ দিলেন। তাহলে বাংলায় আমি উপদেশ দুইটি বলে ফেললাম, অথবা তিনি আমাকে একটি উপদেশ দিলেন। যেটাই বলি না কেন, শিক্ষকের সাথে দেখা করলাম, তিনি আমাকে একটি উপদেশ দিলেন, বা তার সাথে দেখা করলাম, তিনি আমাকে দুইটি উপদেশ দিলেন। বাংলায় এই কথাটা বলেছি, কিন্তু ইংরেজিতে যখন আমি এটা লিখতে যাব, আমি কি এ অথবা ওয়ান অ্যাডভাইস লিখতে পারবো? উত্তর হচ্ছে পারবো না। কেন পারবো না? কারণ অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। আমি কিন্তু অ্যান অ্যাডভাইস বা ওয়ান অ্যাডভাইস বলতে পারি না, কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না। আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান কখনোই বসে না। তাহলে প্রশ্ন হচ্ছে একটি উপদেশের ইংরেজি আমি কিভাবে লিখবো? একইভাবে যদি দুইটি উপদেশ হয়, তাহলে লক্ষ্য করি আমি কি টু অ্যাডভাইসেস লিখতে পারবো? পারবো না। কেন পারবো না? তার কারণ প্রথমত আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না, তাই টু হবে না। আবার আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না, তাই অ্যাডভাইসেস লেখা যাবে না। তাহলে আমরা বাঙালিরা যে বলি শিক্ষক আমাকে একটি উপদেশ দিলেন বা শিক্ষক আমাকে দুইটি উপদেশ দিলেন, ইংরেজরা এই কথাটা কিভাবে বলে? মানে আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবলের মতো করে কাউন্টেবলের অর্থ দিয়ে কিভাবে প্রকাশ করে, এইটাই আমরা এখানে শিখতে এসেছি। কিভাবে শিখবো? এই এক অথবা দুই, এটার জন্য আমরা একটা ফ্রেজ টাইপের জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে এইরকম, এ পিস অফ। একটার জন্য আমরা বলি এ পিস অফ। একটি উপদেশ ইংরেজি হবে এ পিস অফ অ্যাডভাইস। দুইটি উপদেশ হলে হবে হচ্ছে টু পিসেস অফ অ্যাডভাইস। লক্ষ্য করি অ্যাডভাইস কিন্তু সিঙ্গুলারে থাকবে, কিন্তু এখানে পিসটা বহুবচন হবে। টু পিসেস অফ মানে দুইটি, এ পিসেস অফ মানে একটি। কেউ যেন এভাবে বাংলা না করি, পিস মানে হচ্ছে টুকরা, তাহলে এক টুকরা উপদেশ, দুই টুকরা উপদেশ, এমনি যেন বাংলা না করি ভাই। এ পিস অফ মানে হচ্ছে একটা, টু পিসেস অফ মানে দুইটা, থ্রি পিসেস অফ মানে তিনটা। তার মানে এই পিস অফ শব্দটা ব্যবহার করে আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবলের মতো অর্থে প্রকাশ করতে পারি। তাহলে যদি বলা হয় যে আজকের পত্রিকায় একটি খবর আছে, তাহলে কি হবে? এ পিস অফ নিউজ। আজকের পত্রিকায় দুইটি খবর আছে, তাহলে কি হবে?
টু পিসেস অফ নিউজ। আজকের তিনি আমাকে একটি তথ্য দিলেন, তাহলে কি হবে এ পিস অফ ইনফরমেশন। তিনি আমাকে দুইটি তথ্য দিলেন, তাহলে কি হবে টু পিসেস অফ ইনফরমেশন। আমি দোকান থেকে একটি সাবান কিনলাম, সোপ আনকাউন্টেবল নাউন, তাহলে কি হবে এ পিস অফ সোপ, একটি সাবান কিনলাম। আমি দোকান থেকে একটি পাউরুটি কিনলাম, এ পিস অফ ব্রেড, একটি পাউরুটি কিনলাম। এইভাবে যে কোনো আনকাউন্টেবল নাউনের সাথে এ পিস অফ, টু পিসেস অফ এভাবে বসানো যায়। মনে রাখতে হবে শুধু পিসেস অফ না ভাই, সংখ্যা তারপরে পিস অফ, অর্থাৎ এ সংখ্যা বা ওয়ান পিস অফ অথবা টু পিসেস অফ। শুধু পিসেস অফ দিলে কিন্তু ভুল হবে। এই এক্সপ্রেশনে একটা সংখ্যা দিতে হবে, পরে পিস বা পিসেস দিতে হবে, পরে অফ দিয়ে আনকাউন্টেবল নাউনটা বসাতে হবে। এইটা আবার কাউন্টেবলের সাথে প্রযোজ্য না, এটা আনকাউন্টেবল নাউনের সাথে প্রযোজ্য। আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবলের মতো অর্থে নিতে চাই তাহলে এরকম পিস অফ বসানো লাগে। পিস অফ শব্দটা সকল আনকাউন্টেবল নাউনের সাথে প্রযোজ্য। সকল মানে কি, যদি বলে আমার বাসায় একটা ফার্নিচার আছে তাহলে কি বলবো আমরা এ পিস অফ ফার্নিচার। আমার বাসায় দুইটা ফার্নিচার আছে তাহলে কি বলবো টু পিসেস অফ ফার্নিচার। তার মানে যত আমার একটা গহনা আছে এ পিস অফ জুয়েলারি। আমরা সব সময় এ পিস অফ, এ পিসেস অফ এগুলো ব্যবহার করব আনকাউন্টেবল নাউনের সাথে। সকল আনকাউন্টেবল নাউনের সাথে পিস অফ কথাটা ব্যবহার করা যায়। তবে কিছু কিছু জিনিস আছে আবার কিছু আনকাউন্টেবলের জন্য ফিক্সড। যেমন আমি একটি পাউরুটি ইংরেজি এ পিস অফ ব্রেড বলতে পারি, আবার একটি পাউরুটি ইংরেজি এ লোফ অফ ব্রেডও বলতে পারি। এই লোফ কথাটা শুধুমাত্র ব্রেডের জন্য প্রযোজ্য। আবার লক্ষ্য করি দুইটি পাউরুটি হলে কি হবে টু লোভস অফ ব্রেড। আবার লক্ষ্য করি একটি ভুট্টা, কর্ন মানে ভুট্টা, তাহলে একটি ভুট্টা ইংরেজি বলতে পারি এ পিস অফ কর্ন, অথবা বলতে পারি অ্যান ইয়ার অফ কর্ন। ইয়ার শব্দটা শুধুমাত্র ভুট্টার জন্য। একটি সাবান ইংরেজিতে বলতে পারি এ পিস অফ সোপ, অথবা বলতে পারি এ বার অফ সোপ, দুইটাই সঠিক। তবে বার শুধু সোপের, আর পিস কার, পিস হলো সবার। আবার দেখি একটি বজ্রপাত, তাহলে কি হবে এ ক্ল্যাপ অফ থান্ডার। দুইটি বজ্রপাত কি হবে টু ক্ল্যাপস অফ থান্ডার। দুইটি সাবান কি হবে টু বার্স অফ সোপ। আবার দেখি একটি পাউরুটি ইংরেজি কিন্তু এ লোফ অফের পাশাপাশি কি বলা যায় এ স্লাইস অফ ব্রেড। অর্থাৎ আমি যদি বলি একটি পাউরুটি ইংরেজি তিনটা, এ পিস অফ ব্রেড, এ লোফ অফ ব্রেড, এ স্লাইস অফ ব্রেড, তিনটাই হতে পারে। চলে আসি একটি বিজলির ঝলকানি, তাহলে ইংরেজি কি হবে এ বোল্ট অফ লাইটনিং। বোল্ট কার শুধু লাইটনিং এর জন্য, গাস্ট কার শুধু উইন্ডের জন্য। আশা করি বুঝতেই পারতেছি আমরা পিস শব্দটা সকল আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে আনকাউন্টেবল নাউনটাকে কাউন্টেবলের অর্থে আনতে পারি। কিন্তু এই যে এখানে লোফ পেলাম, স্লাইস পেলাম, বোল্ট পেলাম, গাস্ট পেলাম, এইগুলো কিন্তু স্পেশাল দু একটার জন্য ফিক্সড। যেমন লোফ ব্রেডের জন্য, ইয়ার কর্নের জন্য, বার সোপের জন্য, ক্ল্যাপ থান্ডারের জন্য, গাস্ট উইন্ডের জন্য, বোল্ট লাইটনিং এর জন্য, স্লাইস হচ্ছে ব্রেডের জন্য। এইগুলোর জন্য এই ওয়ার্ডগুলো ফিক্সড একেবারে। ওকে, আমরা চলে আসতে চাই তারপরে পরবর্তী যেটা, সেটা হচ্ছে হলো কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ এর নিয়ম। কাইন্ড, টাইপ বা সর্ট অফ এর নিয়ম। প্রথমত এদের অর্থটা কি হয়? এদের অর্থ হলো প্রকার, রকম বা ধরন। কাইন্ড, টাইপ, সর্ট এর বাংলা হচ্ছে প্রকার, রকম অথবা ধরন। আমরা অনেক সময় বলি না যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, নাউন 2 প্রকার। এই যে প্রকার শব্দের ইংরেজি হলো কাইন্ড অথবা টাইপ অথবা সর্ট। আমরা এই কাইন্ড, টাইপ, সর্টের নিয়মটা পড়তে চাই। যদি কখনো কোনো প্রশ্নে কাইন্ড, টাইপ বা সর্ট আসে, আমাদের মনে রাখতে হবে উত্তরটা শুরু হবে তার আগের ওয়ার্ড থেকে। সো এইখানে আগের ওয়ার্ডটা যদি হয় সিঙ্গুলার, তার মানে কাইন্ড, টাইপ, সর্টের আগে চিহ্ন যদি থাকে সিঙ্গুলার। এখন সিঙ্গুলার চিহ্ন মানে কি, হয়তো বা কাইন্ড, টাইপ, সর্টের আগে দেওয়া থাকলো ওয়ান অথবা এ অথবা ইচ অথবা এভরি অথবা দিস, এই ধরনের সিঙ্গুলার কোনো শব্দ, তাহলে আমরা বলবো কাইন্ড, টাইপ, সর্টও কি হবে সিঙ্গুলার হবে। চিহ্ন যখন সিঙ্গুলার, কাইন্ড, টাইপ, সর্টও তখন কি হবে সিঙ্গুলার। এরপরে একটা অফ আসবে, অফের পরে নাউনটাও কি হবে সিঙ্গুলার হবে। আবারও লক্ষ্য করি নাউন যখন, চিহ্ন যখন সিঙ্গুলার তখন কাইন্ড, টাইপ, সর্ট তখন সিঙ্গুলার, অফের পরে নাউনটাও তখন সিঙ্গুলার, অর্থাৎ তখন সব সিঙ্গুলার। এখন প্রশ্ন হলো এই যে সিঙ্গুলার চেহারাটা কার আছে? আমি জানি সিঙ্গুলার চেহারা কিন্তু কাউন্টেবলেরও আছে, আনকাউন্টেবলেরও আছে। তাই আমরা বলবো এইখানটায় নাউনটা কাউন্টেবল বা আনকাউন্টেবল দুইটাই হতে পারে, কারণ সিঙ্গুলার চেহারা দুইজনারই আছে। এখন একটা এক্সাম্পল দেখি। যদি আমি বলি আমার এক ধরনের বই আছে, কয় ধরনের বই? এক ধরনের বই, তাহলে ওয়ান, তারপর ধরন বা টাইপ ইংরেজি কি হবে কাইন্ড, টাইপ বা সর্ট হবে। যেহেতু ওয়ান সিঙ্গুলার তাই এদের সাথে এস বা ইএস দেওয়া যাবে না, এবং এরপরে অফ আসবে, অফের পরে যেহেতু বই তাহলে এখানে সিঙ্গুলার বুক হবে। আবার যদি বলি আমার দোকানে এক ধরনের তেল আছে, তাহলে আবার কি হবে ওয়ান, কাইন্ড অফ, টাইপ অফ, সর্ট অফ,
তারপরে তেল আনকাউন্টেবল, তাও আমরা দিব সিঙ্গুলারে, কারণ এখানে সিঙ্গুলার হবে, সেটা কাউন্টেবল আনকাউন্টেবল যাই হোক না কেন। আশা করি রুলটা বুঝতে পারছি। আমরা শুরু করছি চিহ্ন থেকে। চিহ্ন যখন সিঙ্গুলার, কাইন্ড টাইপ শর্ট তখন সিঙ্গুলার, অফের পরে নাউন তখন সিঙ্গুলার। সিঙ্গুলার চেহারা কাউন্টেবল আনকাউন্টেবল উভয়েরই আছে, তাই এখানে নাউনটা কাউন্টেবল বা আনকাউন্টেবল উভয়ই হতে পারে। আবার উদাহরণ যে দেখলাম, আমার এক ধরনের বই আছে, তাহলে কি হবে? ওয়ান কাইন্ড অফ বুক, অথবা ওয়ান টাইপ অফ বুক, অথবা ওয়ান সর্ট অফ বুক। যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই কাইন্ড টাইপ বা সর্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, উত্তর হচ্ছে না, এই তিনটার মধ্যে কোনো পার্থক্য নাই, তিনটার মিনিংই সেম, তিনটার রুলও সেম। এবার চলে আসি, যখন আবার কাইন্ড টাইপ শর্ট পেলাম, যখন কাইন্ড টাইপ শর্টের সাথে আমরা বলতেছি বাংলা হলো রকম, প্রকার বা ধরন, সো কাইন্ড টাইপ শর্টের উত্তর শুরু হবে আগে থেকে। এইবার চিহ্নর কাছে যে দেখলাম, চিহ্নটা প্লুরাল চিহ্ন। এখন প্লুরাল চিহ্ন মানে কি? প্লুরাল চিহ্ন মানে এখানে 2, 3, 4, 5 বহুবচন সংখ্যা দেওয়া আছে, অথবা মেনি লেখা আছে, অথবা ডিফারেন্ট লেখা আছে, অথবা সাম লেখা আছে, বা দিস দোজ লেখা আছে, এরকম আরো কিছু লেখা আছে যে জিনিসটা প্লুরাল চিহ্ন প্রকাশ করে। তখন আমি বলবো এবার তো কাইন্ড টাইপ শর্ট রাখা যাবে না, এদেরকে কি করতে হবে? এদেরকে বহুবচন করতে হবে। তার মানে এখানে কাইন্ডস করতে হবে, টাইপস করতে হবে, শর্টস করতে হবে। যখন এরকম হবে, চিহ্ন যখন প্লুরাল, তখন কাইন্ডস হবে, টাইপস হবে, শর্টস হবে, অর্থাৎ এরাও তখন প্লুরাল। এরপরে অফ আসবে, অফের পরে নাউনটা হবে কি? প্লুরাল চেহারা তো শুধুমাত্র কাউন্টেবলের আছে, তার মানে এইখানটা একটা কাহিনী আছে। কাহিনীটা হলো, এই নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে আমরা প্লুরাল ফর্মে লিখব, এই নাউনটা যদি আনকাউন্টেবল হয় তাহলে সিঙ্গুলার ফর্মে লিখব। অর্থাৎ এইখানটায় একটা ছোট্ট নাটক আছে। আবার এখান থেকে আসি, চিহ্ন যখন প্লুরাল তখন কাইন্ডস, টাইপস, শর্টস তখন কি? প্লুরাল। কাইন্ডস, টাইপস, শর্টস তখন কি? প্লুরাল, এস হবে। অফের পরে নাউনটা যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল হবে, যদি সেটা আনকাউন্টেবল হয় তাহলে প্লুরাল করা যায় না, তাই সে সিঙ্গুলার ফর্মে থাকবে। এখন দেখি কিভাবে। যদি আমি বলি আমার 2 ধরনের বই আছে, তাহলে বই কি? কাউন্টেবল, কিন্তু মাথায় রাখতে হবে 2 ধরনের বই আছে, তাহলে 2। এবার অবশ্যই কি হবে? কাইন্ডস, অথবা টাইপস, অথবা শর্টস, তারপরে অফ। অফের পরে যেহেতু বুক কাউন্টেবল, তাই অবশ্যই আমাকে কি লিখতে হবে? বুকস লিখতে হবে। আবার যদি আমি বলি আমার দোকানে 2 ধরনের তেল আছে, 2 ধরনের কি আছে? তেল আছে। সো আমরা চলে আসি এখানে 2 কাইন্ডস অফ। এবার দেখি অয়েল, অয়েল কিন্তু আনকাউন্টেবল, তাই এখানে আর বহুবচন করা গেল না। অর্থাৎ চিহ্ন যখন বহুবচন তখন কাইন্ডস হবে, টাইপস হবে, শর্টস হবে। অফের পরে নাউন যদি কাউন্টেবল হয় তাহলে সেটা প্লুরাল হবে, নাউন যদি আনকাউন্টেবল হয় প্লুরাল করা যায় না, তাই সে সিঙ্গুলার ফর্মেই থাকবে। আশা করি কাইন্ড, টাইপ বা শর্টের নিয়মটা আমরা ধরতে এবং বুঝতে পেরেছি। কোশ্চেন সলভের সময় এটা লাগবে। এই ক্লাসের ভিডিও পারলে 3-4 বার দেখবেন, যাতে কোশ্চেন সলভটা আমার বুঝাইতে সবচেয়ে সহজ হবে, যদি রুলগুলো ঠিক মতন বোঝা থাকে। না হলে কিন্তু কোশ্চেন বুঝতে সমস্যা হবে। আমি আগেই বলছিলাম যে আমরা যত সামনে আগাবো তত কিন্তু আমাদের রুল সামনে আসবে এবং প্রতিটা টপিক কঠিন থেকে আরো কঠিন হতে থাকবে। সো অবশ্যই সতর্ক হতে হবে রুল শেখার বিষয়ে। 2টা একটা রুল শিখে যেন আমরা কোশ্চেন শিখতে না যাই। অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো নিশ্চিত থাকেন ভাই, আপনি ফলাফল বিপর্যয়ের মুখোমুখি হবেন। সো আমরা এবার চলে আসি পরবর্তী রুলটা। পরবর্তী রুলটা হচ্ছে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ডজন, পেয়ার, আরো আছে গ্রুস, ব্রেস, ফেদম। এই সবগুলো ওয়ার্ডের রুল হচ্ছে একটা, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, এইগুলোর আগে যদি আমরা একটা সংখ্যা পাই, অর্থাৎ 1, 2, 3, এরপরে 100, 100, 200, 300, মনে রাখতে হবে সংখ্যা যখন থাকবে তখন 100 লিখতে হবে, 1000 লিখতে হবে। আমি কখনোই লিখতে পারবো না হান্ড্রেডস, থাউজেন্ডস। যদি 100 হয় 100, যদি 200 হয় 200, যদি 300 হয় 300। সংখ্যা আছে মানেই এদের সাথে এস থাকবে না। এটা 100 বলি, 1000 বলি, মিলিয়ন বলি, বিলিয়ন বলি, ট্রিলিয়ন বলি, সবার জন্য এই কথাটা প্রযোজ্য। এবং এরপরে যে নাউনটা আসবে, নাউনটা অবশ্যই প্লুরাল হবে। যেহেতু অবশ্যই প্লুরাল, আমরা বুঝতেই পারতেছি এটা কিন্তু একটা কাউন্টেবল নাউন হবে। অর্থাৎ আমি যদি বলি 100 বই, তাহলে 100 বুকস। যদি বলি 200 স্টুডেন্ট, তাহলে কি হবে? 200 স্টুডেন্টস। আবার যদি বলি 200 কলম, তাহলে কি হবে? 200 পেন্স। নাউনটা হবে প্লুরাল, কিন্তু 100 এর সাথে এস বা ইএস দেওয়া যাবে না, কারণ সংখ্যা আছে। সো এখন চলে আসি 10,100 বা 10,000 স্টুডেন্টস।
বুঝতেই পারতেছি এখানে সংখ্যা 10 আছে বলে আমি এখানে এস দিব, এইটা হবে না। মনে রাখতে হবে সংখ্যা আছে এস নাই, সংখ্যা আছে এস নাই। এবার লক্ষ্য করি সংখ্যা নাই শুধু 100, তাহলে অবশ্যই হবে হান্ড্রেডস, থাউজেন্ডস, এরপর আসবে অফ। তার মানে সংখ্যা না থাকলে কি হবে? হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, মিলিয়নস অফ, বিলিয়নস অফ, ট্রিলিয়নস অফ, পেয়ার্স অফ, ডজনস অফ, অর্থাৎ তখন একটা অফ দিতে হবে এবং অবশ্যই এদের সাথে এস দিতে হবে। সংখ্যা দিছি তো এস দিব না, সংখ্যা দেই নাই তাই এস দিব। হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, মিলিয়নস অফ, বিলিয়নস অফ, এবং এদের পরে নাউনটা কি হবে? নাউনটা হবে কিন্তু প্লুরাল। এবার এক্সাম্পল দেখি, হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ কি? স্টুডেন্টস। হান্ড্রেডস অফ স্টুডেন্টস, থাউজেন্ডস অফ স্টুডেন্টস, এর মানে কি? হান্ড্রেডস অফ স্টুডেন্টস মানে হচ্ছে শত শত ছাত্রছাত্রী, থাউজেন্ডস অফ স্টুডেন্টস মানে হচ্ছে হলো হাজার হাজার ছাত্রছাত্রী, আর 2000 স্টুডেন্টস মানে হচ্ছে 2000 ছাত্রছাত্রী। আশা করি বাংলাটা বুঝতে পারতেছি। এই হচ্ছে আমাদের 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ডজন, পেয়ার, গ্রুস, ব্রেস, ফ্যাদমের রুল। যদি এদের আগে সংখ্যা বসাই, সংখ্যা থাকলে এস হবে না, সংখ্যা থাকলে এস হবে না, সংখ্যা নাই এস দিতে হবে। আশা করি আমরা নাউন এন্ড ডিটারমিনারের সবগুলো রুল বুঝতে পেরেছি। এখন আমাদের কাজ হলো সামনে কোশ্চেন সলভ করা, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অতিরিক্ত প্রশ্ন সলভ করা। আশা করি এই ক্লাসটি পরিপূর্ণরূপে কয়েকবার দেখবেন যাতে কোশ্চেন সলভটি একেবারেই মানে চুলচেরা বিশ্লেষণ করে আমি যখন বুঝাবো আপনার সম্পূর্ণ রূপে বোধগম্য হয়। ওকে, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ থাকলো। অবশ্যই আমাদের গ্রুপে বেশি বেশি স্টুডেন্টকে ইনভাইট করতে হবে। যত বেশি ইনভাইট করবেন তত বেশি ক্লাস পাওয়ার সম্ভাবনা বাড়বে। দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।